ওকে, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে আমরা আমাদের সিস্টেমিক প্যাথোলজি রিভিশন যেটা সিরিজ আর কি সেটার প্রথম ক্লাস আজকে আমরা শুরু করব। সো আপনারা অলরেডি সবাই জানেন প্যাথোলজিকে আমরা জেনারেল প্যাথোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি, হেমাটোলজি মোটামুটি তিনটা ভাগে ভাগ করি। এছাড়াও ক্লিনিক্যাল প্যাথোলজি আরেকটা ভাগ আছে। সো সিস্টেমিক প্যাথোলজি নতুন কারিকুলামে আপনাদের যেটা ওরাল এক্সামিনেশন, স্ট্রাকচার ওরাল এক্সামিনেশন, সেখানে কিন্তু পুরো একটা বোর্ডই হলো সিস্টেমিক প্যাথোলজি। আপনাদের বোর্ড 2 যেটা, দিস কনসিস্ট অফ অনলি সিস্টেমিক প্যাথোলজি। রিটেন পরীক্ষায় আপনারা যেটা দিবেন, আপনারা জানেন যে চারটা এ বি সি ডি চারটা গ্রুপ থাকে। এর মধ্যে সি গ্রুপ এবং ডি গ্রুপ, দুটো গ্রুপ কিন্তু পুরোপুরি ভাবেই সিস্টেমিক প্যাথোলজি। সো মোটামুটি ভাবে মোর দেন 50% আপনাদের প্যাথোলজি দিস ইজ কনসিস্ট অফ সিস্টেমিক প্যাথোলজি। এই জন্য আপনাদের পরীক্ষায় পাশের জন্য বা পরীক্ষায় ভালো করার জন্য সিস্টেমিক প্যাথোলজি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা আজকে প্রথম একদম রবিনস প্যাথোলজির চ্যাপ্টারের সিকোয়েন্স অনুযায়ী একেবারে প্রথম থেকে আমরা শুরু করব। আজকে আমরা কার্ডিয়াক প্যাথোলজি, ভাস্কুলার প্যাথোলজি এবং রেসপিরেটরি সিস্টেম প্যাথোলজি, এই তিনটা নিয়ে ভেরি ব্রিফ একটা রিভিশন ক্লাস আমরা করব ইনশাআল্লাহ। সো যেহেতু এটা রিভিশন ক্লাস, আসলে অনেক টপিকস আছে, সব টপিকস আমি ইলাবোরেটলি বলতে পারবো না। আমি মূলত এই লেকচারটা অ্যারেঞ্জ করেছি আপনাদের ওরাল এক্সামিনেশনের জন্য, কিন্তু এটা যদি আপনারা ভালো মতো ফলো করেন আপনাদের সিস্টেমিক প্যাথোলজিও অনেকখানি এখান থেকে কভার হয়ে যাবে। সো অনেক টপিকস আমি আপনাদেরকে জাস্ট বলে যাব যেগুলো আপনারা পড়বেন, আর কিছু কিছু জিনিস যেগুলো কনসেপচুয়াল আমি কিছুটা ইলাবোরেটলি বলার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। স্ক্রিন আপনাদেরকে শেয়ার করতেছি। So systemic pathology আপনারা জানেন যে প্যাথোলজি ইজ দ্য সায়েন্টিফিক ফাউন্ডেশন অফ অল মেডিসিন। আর একটা মেডিসিনের ব্রাঞ্চ, সেটা হোক নিউরোলজি বা নেফ্রোলজি, যেটাই হোক, একটা এটার যে বেসিক ফাউন্ডেশন, কনসেপচুয়াল ফাউন্ডেশন, সেটা প্যাথোলজি থেকেই হওয়ার কথা। সো আমাদের দেশে আসলে সিস্টেমিক প্যাথোলজি খুব বেশি পড়ানো হয় না, এবং এক্সামিনাররাও আসলে খুব বেশি সিস্টেমিক প্যাথোলজি থেকে খুব বেশি আসলে ধরেনও না। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Actually, systemic pathology is the portal into any medical science. আপনি সিস্টেমিক প্যাথোলজির বেসিক যদি আপনার স্ট্রং হয়, তাহলে আপনি খুব সহজেই আপনার মেডিসিন, সার্জারি, গাইনি এগুলো বুঝতে পারবেন। যেমন আপনারা সবাই জানেন যে আমরা একটা পেশেন্টের যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, আমরা তার ট্রপোনিন আই করি। সো ট্রপোনিন আই, দিস ইজ এ মার্কার অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন। অন্যান্য যে ইসকেমিক হার্ট ডিজিজ গুলো রয়েছে, অ্যানজাইনা পেক্টোরিস, সেখানে কিন্তু ট্রপোনিন আই বাড়ে না। কিন্তু এই জিনিসটা কিন্তু মোটেই মুখস্থ করার জিনিস নয়। আপনারা যদি বেসিক প্যাথোজেনেসিস জানেন একটা ইসকেমিক হার্ট ডিজিজের, এটা পুরো বিষয়টা আপনার মাথায় এমনি কনসোলিডেট হয়ে যাওয়ার কথা। এটার পড়ারও দরকার নাই, আপনি অনায়াসেই যদি কনসেপশন আপনার ক্লিয়ার থাকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। সো একইভাবে রেসপিরেটরি সিস্টেম প্যাথোলজিতে আপনার টিউবারকুলোসিসের অনেক কনসেপ্ট আপনারা হয়তো মেডিসিনে পড়েন, কিন্তু এটার বেসিকটা প্যাথোলজি থেকে না যাওয়ার কারণে আপনাদেরকে মুখস্থ করতে হয়। সো বেসিক কনসেপশন যদি আপনার ক্লিয়ার না থাকে, তো ক্লিনিক্যাল সায়েন্স আপনার কাছে ডিফিকাল্ট মনে হবে, এবং সিস্টেমিক প্যাথোলজিটাই হলো ওই বেসিক যেটা আপনাকে ক্লিনিক্যাল সায়েন্সের যে কোনো ব্রাঞ্চে আপনাকে ঢুকতে সাহায্য করবে। সো কার্ডিওভাস্কুলার প্যাথোলজি, এটার দুটো ভাগ আছে, ভাস্কুলার প্যাথোলজি এবং কার্ডিয়াক প্যাথোলজি। আমি ভাস্কুলার প্যাথোলজি থেকেই শুরু করতেছি। আগে বলেছি এটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, খুব বেশি ডিটেইলস আসলে আমার বলার সময় নাই। মাঝে মাঝে হয়তো আমি খুব দ্রুত বলবো। এই ক্লাস তো পরবর্তীতে ইউটিউবে আপলোড হবে, আপনারা চাইলে পরে একটা জিনিস হয়তো দ্রুত আমি বলেছি বুঝতে পারেননি, এটা রিওয়াইন্ড করে আবার আপনারা শুনতে পারেন। সো দেয়ার ইজ এ স্কোপ। সো সিস্টেমিক প্যাথোলজির যে কোনো অর্গান বা যে কোনো সিস্টেমের যে ডিজিজ গুলা, এগুলোকে আমরা একটা বেসিক একটা ফর্মার মধ্যে আনতে পারি। সো এভরি সিস্টেমের ডিজিজ, প্রথম আপনি যখন শুরু করবেন প্রথমে আপনার জানা উচিত যে এটার হেডলাইন গুলো কি কি আছে। তো যে কোনো সিস্টেমের ডিজিজ, সেটার হেডলাইন শুরুই হবে কনজেনিটাল ডিজিজ থেকে। প্রায় প্রত্যেক সিস্টেমে কনজেনিটাল ডিজিজ আছে, অ্যাটলিস্ট ইউ শুড নো দ্য নেম অফ দ্য কনজেনিটাল ডিজিজেস। এরপরে ইনফ্ল্যামেটরি ডিজিজেস, টিউমার অ্যান্ড আদার্স।
সো টিউমার যেটা, এটা নিয়ে প্যাথোলজিতে আপনাদের টিচাররা বেশি প্রশ্ন করে থাকে। তো টিউমারটাকে আমরা প্রত্যেক অর্গানেই টিউমারগুলোকে আমরা দুভাগে ভাগ করি, প্রাইমারি টিউমার এন্ড সেকেন্ডারি টিউমার। ইউ নো হোয়াট ইজ প্রাইমারি, হোয়াট ইজ সেকেন্ডারি। প্রাইমারি টিউমার মানে ওই অর্গানের নিজের টিউমার, যেটা ওই অর্গান থেকে অ্যারাইজ করেছে। আর সেকেন্ডারি টিউমার মানে মেটাস্ট্যাটিক টিউমার, অন্য কোনো অর্গানের টিউমার ওই অর্গানে মেটাস্ট্যাসিস হয়ে আসছে। দিস ইজ সেকেন্ডারি টিউমার অর মেটাস্ট্যাটিক টিউমার। একটা প্রাইমারি টিউমারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ইট কুড বি বিনাইন টিউমার, ইট কুড বি ম্যালিগন্যান্ট টিউমার। সো প্রত্যেক অর্গান সিস্টেমের টিউমার গুলো, এগুলো কিন্তু এক্সামিনারদের মানে সবচেয়ে বেশি ফেভারিট সিস্টেমিক প্যাথোলজি। অ্যাট লিস্ট ইউ শুড নো দ্য নেম অফ দ্য টিউমার্স। সো ভাস্কুলার প্যাথোলজি আমরা শুরু করেছি। এখানে খুব বেশি কনজেনিটাল ডিজিজ নাই। অ্যাটলিস্ট দুটো কনজেনিটাল ডিজিজের নাম আপনাদেরকে জানতে হবে। নাম্বার 1 বেরি অ্যানিউরিজম, নাম্বার 2 আর্টেরিওভেনাস ফিস্টুলা। বেরি অ্যানিউরিজম আপনারা সবাই জানেন, বেস অফ দ্য স্কালে যে সার্কেল অফ উইলিস থাকে, সেখানে কোনো অ্যানিউরিজম যদি হয় এটাকে আমরা বেরি অ্যানিউরিজম বলি। and this is probably most common cause of subarachnoid hemorrhage is rupture berry aneurysm. This is very important for your written as well as oral examination, causes of hypertension. সো আপনারা যখন বলেন, আপনারা পয়েন্ট করে বলেন না, তখন জিনিসটা খুবই হ্যাপাজার্ড মনে হয়। সো প্লিজ আপনারা যখন বলবেন সুন্দরভাবে পয়েন্ট করে বলবেন। যেমন প্রাইমারি হাইপারটেনশন বা ইডিওপ্যাথিক, যেটার কারণ আমরা জানি না, ইজ কনসিস্ট অফ মোর দ্যান 90% অফ অল হাইপারটেনশন। এন্ড সেকেন্ডারি হাইপারটেনশন, এটার এটিওলজি গুলোকে আমরা কয়েকটা হেডলাইনে ভাগ করি। আপনারা ভাবে বলবেন রেনাল কজ, এন্ডোক্রাইন কজ, কার্ডিওভাস্কুলার কজ, নিউরোলজিক কজ। হেডলাইন গুলো বলে এরপরে আপনারা বলবেন। আপনারা অনেকে খুব দ্রুত বলেন, এক্সামিনাররা এগুলো বুঝতে পারে না। তো প্লিজ, আপনি হয়তো জানেন কিন্তু আপনি এত দ্রুত বলতেছেন যে এক্সামিনার বুঝতেই পারতেছে না। দিস শুড নট বি। আপনার কথা যখন বলবেন, আপনারা হয়তো কমন পড়েছে, আপনারা আনন্দে খুব দ্রুত বলা শুরু করেন। দিস শুড নট বি। প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেস দেওয়ার চেষ্টা করবেন এবং খেয়াল করবেন এক্সামিনার আপনার কথা শুনেছে কিনা। দিস ইজ ইম্পর্টেন্ট ট্রিক ফর এ ওরাল এক্সামিনেশন। সো এগুলো আপনারা পড়ে নেবেন, ডিটেলস আসলে আমার যাওয়ার সময় নাই। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভাস্কুলার প্যাথোলজি টপিক, সেটা হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস। এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। স্ক্লেরোসিস মানে আপনারা জানেন, স্ক্লেরোসিস মিন্স হার্ডেনিং অফ আর্টারিস। আর্টেরিও মানে হচ্ছে আর্টারি, তার মানে হচ্ছে আর্টারি হার্ড হয়ে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া। দিস ইজ আর্টেরিওস্ক্লেরোসিস। এটাকে উই ক্যান ক্লাসিফাই আর্টেরিওস্ক্লেরোসিস ইনটু 3 টাইপস। সবচেয়ে কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এটার প্যাথোজেনেসিস এবং এটার ডিটেইলস আপনাদেরকে জানতে হবে রিটেন এবং ভাইভা দুটোর জন্যই। সেকেন্ড ওয়ান ইজ আর্টেরিওলোস্ক্লেরোসিস। সো এটা একটু আপনারা মাঝে মাঝে প্যাচ লাগায় ফেলেন। লুক, প্রথমটা ছিল অ্যাথেরোস্ক্লেরোসিস, সেকেন্ড ওয়ান ইজ আর্টেরিওলোস্ক্লেরোসিস। তারপরে বোঝাই যাচ্ছে এখানে স্ক্লেরোসিসটা হবে আর্টেরিওল লেভেলে। আর থার্ড ওয়ান ইজ মনকেবার্গ মিডিয়াল ক্যালসিফিক স্ক্লেরোসিস। এটা মোস্ট অফ দি টাইম অ্যাসিম্পটোম্যাটিক থাকে। আমাদের যে টিউনিকা মিডিয়া থাকে ব্লাড ভেসেলে, সেখানে ক্যালসিফিকেশন হয়। দিস ইজ অ্যাসিম্পটোম্যাটিক, খুব একটা গুরুত্বপূর্ণ না। সো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনাদের জন্য জানা, সেটা ইম্পর্টেন্ট হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। আমরা একটু পরে ডিটেইলস আলোচনা করব। আর্টেরিওলোস্ক্লেরোসিস, এটাকে আমরা দুভাগে ভাগ করি, হায়ালাইন এবং হাইপারপ্লাস্টিক। So atherosclerosis, this is a disease of large and medium-sized arteries. It includes coronary artery, popliteal artery, carotid artery. So risk factors of atherosclerosis, this is very important for your written as well as oral examination. খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে মজার জিনিস হলো যে অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্ক ফ্যাক্টর এবং ইসকেমিক হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর অলমোস্ট সেম। আপনি যদি অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্ক ফ্যাক্টর পড়েন, তাহলে কিন্তু আপনার ইসকেমিক হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টরও পড়া হয়ে যাচ্ছে। সো রিস্ক ফ্যাক্টরকে আপনারা দুভাগে ভাগ করবেন। কমিউনিটি মেডিসিনে আপনারা এগুলো পড়েছেন ডিটেইলস, মডিফায়েবল এন্ড নট মডিফায়েবল। মডিফায়েবল মানে হচ্ছে যেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, দিস কুড বি মডিফাইড। এর ভিতরে আছে স্মোকিং, হাইপারটেনশন, ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া। অ্যাকচুয়ালি হাইপারলিপিডেমিয়া বলার চেয়ে এটা হাইপারকোলেস্টেরোলেমিয়া বলাটাই বেশি যুক্তিযুক্ত। And last but not least, this is inflammation. Inflammation itself a risk factor for atherosclerosis. So non-modifiable কিছু ফ্যাক্টর আছে।
ইনক্রিজিং এজ, বয়স যত বাড়বে তত অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনা বাড়বে। জেন্ডার, পার্টিকুলারলি মেল জেন্ডার, আপনারা জানেন ফিমেল জেন্ডার যাদের, তাদের ইস্ট্রোজেন হ্যাভিং এ অ্যাথেরোপ্রোটেক্টিভ ইফেক্ট, মহিলাদের অ্যাথেরোস্ক্লেরোসিস তুলনামূলকভাবে কম হয়। ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড জেনেটিক অ্যাবনর্মালিটিস। সো প্যাথোজেনেসিস আপনাদের পরীক্ষায় আসে। আমি একটু ব্রিফলি অ্যাথেরোস্ক্লেরোসিসের প্যাথোজেনেসিস আপনাদেরকে বলতেছি, যেটা আপনারা রিটেনে আসলে লিখবেন। So atherosclerosis, nowadays this is considered as a inflammatory disease. This is very interesting. আমরা মনে করি যে এখানে লিপিড ডিপোজিশন হচ্ছে সাবইন্টিমালি, but this is not a deposition type disease. Actually this is a chronic inflammatory disease. So এখানে প্রথম যেটা ঘটনা ঘটবে প্যাথোজেনেসিসে, সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি অথবা এন্ডোথেলিয়াল ডিসফাংশন যখন হবে। দিস এন্ডোথেলিয়াল ইনজুরি এবং ডিসফাংশনের অনেকগুলো কারণ আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হলো হাইপারলিপিডেমিয়া। এটার কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি এবং এন্ডোথেলিয়াল ডিসফাংশন দুটোই হতে পারে। সেকেন্ড ওয়ান ইজ হাইপারটেনশন, স্মোকিং। সো যখন এন্ডোথেলিয়াল ইনজুরি অথবা এন্ডোথেলিয়াল ডিসফাংশন হবে, দিস লিডস টু মনোসাইট। আমাদের যে মনোসাইট গুলো ব্লাডের মধ্যে আছে, সেই মনোসাইট গুলো আলটিমেটলি সাব ইন্টিমালি তারা মাইগ্রেট করবে। আমাদের যে ভাস্কুলার এন্ডোথেলিয়াম, সেখানে কিছু রিসেপ্টর থাকে ইনক্লুডিং ভিক্যাম রিসেপ্টর। এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে তারা সাব ইন্টিমালি মাইগ্রেট করে। একই সময় ব্লাডের মধ্যে যে লিপিড গুলো আছে, আমাদের এলডিএল কোলেস্টেরল, তারাও মাইগ্রেট করে সাব ইন্টিমালি চলে যায়। সো যখন সাব ইন্টিমালি আমাদের এলডিএল কোলেস্টেরল গুলো চলে যায়, এই সাব ইন্টিমালি যাওয়ার পরে এখানে তাদের অক্সিডেশন হয়, এটাকে আমরা বলি অক্সিডাইজড এলডিএল। and this oxidized LDL, this is a toxic material. এটি একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স সেখানে শুরু করে, এবং আপনারা জানেন ইনফ্ল্যামেটরি রেসপন্স মানে হলো সেখানে ইনফ্ল্যামেটরি সেল আসবে, এবং দিস ইজ এ ক্রনিক ইনফ্ল্যামেশন। সো ইনফ্ল্যামেটরি সেল আসবে, আলটিমেটলি সেখানে ফাইব্রোসিস এবং স্মুথ মাসলও চলে আসবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই যে অক্সিডাইজড এলডিএল গুলো, এগুলোকে এনগালফ করে ফেলে আমাদের যে মনোসাইট আছে। আপনারা জানেন ব্লাডে যখন থাকে এগুলোকে বলি আমরা মনোসাইট, যখন টিস্যুর ভেতর চলে যায় এগুলোকে বলি আমরা হিস্টিওসাইট। হিস্টিও মানে টিস্যু। এই হিস্টিওসাইট গুলো এই অক্সিডাইজড এলডিএল গুলোকে এনগালফ করে ফেলে, এগুলোকে খেয়ে ফেলে। তখন এগুলোকে আমরা বলি ফোমি হিস্টিওসাইটস অথবা ফোম সেল। সো ফোম সেল পাওয়া এটাই হলো ইন্ডিকেট করে যেখানে অ্যাথেরোস্ক্লেরোটিক একটা ইনফ্ল্যামেটরি ইভেন্টস হয়েছে। এখানে ডিটেলস আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে বলা আছে। এলডিএল গুলো সাধারণত সাব ইন্টিমালি যাওয়ার কথা না। যখন এলডিএল লেভেল ব্লাডে অনেক বেশি হয়ে যায়, তখন এন্ডোথেলিয়াল ইনজুরি এবং ডিসফাংশনের কারণে এরা ইন্টিমার নিচে চলে আসে। আপনারা জানেন ব্লাড ভেসেলের তিনটা লেয়ার আছে, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা এক্সটার্না। এখানে যে এন্ডোথেলিয়াম গুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে টিউনিকা ইন্টিমা। এই এন্ডোথেলিয়ামের গায়ে বিভিন্ন রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর গুলোর মাধ্যমে ম্যাক্রোফ্যাজ বা মনোসাইট গুলো, এগুলো কিন্তু চলে আসে সাব ইন্টিমালি, এবং এখানে এসে এই যেগুলো দেখেন না অক্সিডাইজ এলডিএল গুলোকে এনগালফ করে আলটিমেটলি এই দিস ইয়েলোইশ ড্রপলেট কন্টেইনিং ম্যাক্রোফ্যাজ, ফোমি ম্যাক্রোফ্যাজ, এগুলোকেই বলি আমরা ফোম সেল। এবং ইনফ্ল্যামেটরি রেসপন্সের কারণে এখানে আলটিমেটলি ফাইব্রাস টিস্যু এখানে চলে আসে, স্মুথ মাসল চলে আসে, এবং এই যে টোটাল অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাকটাকে কভার করে একটা স্টেবল প্ল্যাক তৈরি করে ফেলে। দিস ইজ এ স্ট্রাকচার অফ অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। এই প্ল্যাকের দুটো জিনিস আছে, একটা হলো ফাইব্রাস ক্যাপ এবং মাঝখানে নেক্রোটিক সেন্টার। দিস নেক্রোটিক সেন্টার কনসিস্ট অফ সেল ডেব্রি, কোলেস্টেরল ক্রিস্টাল, ফোম সেলস এন্ড ক্যালসিয়াম। এবং এটার চারদিকে যে ক্যাপ থাকে, দিস ক্যাপ, ফাইব্রাস ক্যাপ, কনসিস্ট অফ স্মুথ মাসল সেল, ম্যাক্রোফ্যাজ, ফোম সেলস, লিম্ফোসাইটস, কোলাজেন, proteoglycan, etc. So atherosclerosis, this is a chronic inflammatory disease. You should remember this. Atherosclerosis এর মরফোলজিক্যালি আমরা যদি খালি চোখে দেখি বা মরফোলজিক্যালি, it has two stages. প্রথম স্টেজটা যেখানে আর্লি স্টেজ অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, সেটাকে আমরা বলি ফ্যাটি স্ট্রিক, এবং আলটিমেটলি ফ্যাটি স্ট্রিকটা প্রোগ্রেশন করে শেষ পর্যন্ত যে প্ল্যাক তৈরি করে সেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। দিস ইজ এ পিকচার, এখানে যে ইয়েলোইশ একটা ডিপোজিশন হয়েছে, দিস ইজ এ ফ্যাটি স্ট্রিক। মাইক্রোস্কোপের নিচে দেখলে আমরা এখানে কিন্তু ফোম সেল দেখতে পাচ্ছি। ফোম সেল এদেরকে বলা হয় কারণ এগুলোকে দেখতে অনেকটা ফোমের মতো লাগে, ভ্যাকিউলেটেড সাইটোপ্লাজমোলা সেল, এগুলো হলো ফোম সেল।
এবং জমা হয়েছে দেখেন টিউনিকা ইন্টিমার নিচে, টিউনিকা মিডিয়ার উপরে, আমরা বলি সাব ইন্টিমালি। এখনো প্ল্যাক তৈরি হয়নি, এটা আর্লি স্টেজ অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, এটাকে বলি আমরা ফ্যাটি স্ট্রিপ। এরপরে যখন প্রোগ্রেশন হয়ে জিনিসটা অনেক বড় হয়ে যাবে, স্টেবল প্ল্যাক হয়ে যাবে, এটাকে বলবো আমরা অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। এবং খেয়াল করেন যে করোনারি আর্টারি লুমেন এই প্ল্যাকের কারণে কিন্তু অনেক ছোট হয়ে গেছে, লুমিনাল ছোট হয়ে যাওয়া, এটাকে বলি আমরা স্টেনোসিস। যখন এই স্টেনোসিসটা মোর দেন 70% আর্টেরিয়াল লুমেনকে অক্লুশন করে ফেলবে, তখন কিন্তু পেশেন্টের ইসকেমিক পেইন শুরু হবে, যেটাকে আমরা বলি অ্যানজাইনা পেক্টোরিস। সো প্যাথোজেনেসিস আপনারা ডিটেইলস পড়ে ফেলবেন, কিন্তু আমি এখানে হাইলাইট করেছি যে কথাগুলো, এই কথাগুলো আপনারা যখন বলবেন বা লিখবেন এই কথাগুলো কিন্তু থাকতেই হবে। একটা হলো এন্ডোথেলিয়াল ড্যামেজ বা ডিসফাংশন, oxidized lipid, they are engulfed by macrophage, যেটাকে আমরা বলছি ফোমি ম্যাক্রোফেজ বা ফোমি হিস্টিওসাইট বা ফোম সেল। লাস্ট ওয়ান ইজ ইনফ্লামেশন এন্ড হিলিং লিডস টু ডিপোজিশন অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এর মধ্যে ছিল স্মুথ মাসল, প্রোটিওগ্লাইকান, ফাইব্রোব্লাস্ট এটসেট্রা। So most common site of atherosclerosis is abdominal aorta. আপনারা জানেন যে abdominal aorta এটা কিন্তু অ্যানাটমি মনে করলে আপনারা মনে করতে পারবেন, এটা বাইফার্কেশন হয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়, রাইট এন্ড লেফট কমন ইলিয়াক আর্টারি। এবং এখানে দিস ইজ এ লার্জ আর্টারি, এখানে হার্ট থেকে নিচে এটা থাকে, এখানে ব্লাডের ফ্লো থাকে সাংঘাতিক, এবং এই বাইফার্কেশনের এখানে এসে একটা হিউজ টার্বুলেন্স তৈরি হয়, এবং এই টার্বুলেন্সের কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি খুব ফ্রিকোয়েন্টলি হয় এই অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে। এজন্যই অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে অ্যাথেরোস্ক্লেরোসিস সবচেয়ে কমন, এবং এই কারণে অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে অ্যানিউরিজমেরও এটাই কিন্তু কারণ অ্যানিউরিজম দিস ইজ মোস্ট অফ দ্য টাইম দিস ইজ এ কনসিকুয়েন্স অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। সো ইসকেমিক পেইন সেটাকে আমরা বলি অ্যানজাইনা। যখন হার্টে হয় তখন আমরা বলি অ্যানজাইনা পেক্টোরিস, যখন লিম্বে হয় তখন আমরা বলি ক্লাউডিকেশন, and most of the time atherosclerosis are asymptomatic. সো এখানে অ্যাথেরোস্ক্লেরোসিসের ফেট, এটা আপনাদের পরীক্ষায় আসে, ফেট অথবা কমপ্লিকেশন অফ এ অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক, এটার ফেট কি কি হতে পারে এটার থেকে? সো একটা ঘটনা ঘটতে পারে অ্যানিউরিজম। আপনারা একটু আগে দেখেছেন যে সাবইন্টিমালি কোলেস্টেরল ডিপোজিশন হয়ে ওই জায়গার আর্টারি কিন্তু উইক হয়ে যায়, আর্টেরিয়াল ওয়ালটা উইক হয়ে যায়, এবং এই উইকনেসের কারণে অনেক সময় আর্টেরিয়াল ওয়ালটা বাইরের দিকে বাল্জ হয়ে যেতে পারে, ডায়ালেটেড হয়ে যেতে পারে, এটাকে আমরা বলি অ্যানিউরিজম। এবং অ্যানিউরিজমের কারণে অনেক সময় আর্টারি রাপচারও হয়ে যেতে পারে। সো অনেক সময় যেটা হয়, এই স্টেবল অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক অনেক সময় এটা রাপচার হয়ে যায়, আনস্টেবল হয়ে এটা রাপচার হয়ে যায়, এবং এই রাপচার হয়ে ভেতর থেকে যে ম্যাটেরিয়াল গুলো বের হয় দে আর হাইলি থ্রম্বোজেনিক, এবং আলটিমেটলি এখানে ইন্ট্রাভাস্কুলার থ্রম্বাস ফর্মেশন হয়ে টোটাল আর্টারিটা অক্লুশন হয়ে যেতে পারে। এবং এটাই কিন্তু মোটামুটি ভাবে মায়োকার্ডিয়াল ইনফার্কশন যদি করোনারি আর্টারিতে হয়, এটাই মায়োকার্ডিয়াল ইনফার্কশনের প্রধান মেকানিজম, রাপচার্ড অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। সো কমপ্লিকেশন গুলো আপনাদের পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের জানতেই হবে। স্টেনোসিস মানে আর্টেরিয়াল লুমেনটা ন্যারো হয়ে যাওয়া, রাপচার হয়ে আলসারেশন হতে পারে, এবং আলটিমেটলি থ্রম্বোসিস হয়ে যেতে পারে, এবং অনেক সময় প্ল্যাক রাপচার হয়ে প্ল্যাকের ম্যাটেরিয়াল গুলো ডিটাচড হয়ে ব্লাডের সার্কুলেশনের মধ্যে চলাফেরা করতে পারে, যেটাকে আমরা বলি এম্বোলাইজেশন, অ্যাথেরোএম্বোলাইজেশন। অ্যানিউরিজম হতে পারে, এবং অনেক সময় হিমোরেজ, যে প্ল্যাকের মধ্যে হিমোরেজ হয়ে যেতে পারে এবং প্ল্যাকটা বড় হয়ে যেতে পারে। These are the fates or complications of atherosclerosis. So arteriolosclerosis, এটা আমি আগেই বলেছি, আর্টেরিওলকে এফেক্ট করে। দুই ধরনের আর্টেরিওলোস্ক্লেরোসিস আছে, হায়ালাইন আর্টেরিওলোস্ক্লেরোসিস, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে হায়ালাইন মানে পিঙ্কিশ কিছু সাবস্টেন্স জমা হয়, and this is a feature of hypertension or diabetes mellitus, কিডনিতে আমরা পাই। আরেকটা হলো হাইপারপ্লাস্টিক আর্টেরিওলোস্ক্লেরোসিস, এটা হাইপারটেনশনের কারণে হয়, আমরা অনেকটা অনিয়ন স্কিনিং পাই, পেঁয়াজের খোসার মতো একটার পর একটা লেয়ার, অনেকগুলো লেয়ার পাওয়া যায় এই ধরনের আর্টেরিওলোস্ক্লেরোসিস। This is a picture of hyaline arteriolosclerosis. Most commonly, this may find in a case of diabetes mellitus. দেখেন ব্লাড ভেসেলের মধ্যে
পিঙ্কিশ কিছু ম্যাটেরিয়াল জমা হয়েছে, হায়ালাইন ম্যাটেরিয়াল। And this is hyperplastic arteriolosclerosis, commonly found in hypertension. So aneurysm already I have discussed. This is a localized abnormal dilatation of a blood vessel or heart chamber. So aneurysm কিন্তু হার্টেও হতে পারে, এবং এমআই এর একটা অন্যতম কমপ্লিকেশন কিন্তু হচ্ছে অ্যানিউরিজম। It could be congenital or it could be acquired. Acquired অ্যানিউরিজমের কারণ কিন্তু আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। সবচেয়ে কমন কজ অফ অ্যানিউরিজম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, and most common site is abdominal aorta। কেন সবচেয়ে কমন, এটা একটু আগে আমি আলোচনা করে ফেলেছি। সো অ্যানিউরিজমের এটিওলজি, মোস্ট কমন কজ ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস। এছাড়া আছে হাইপারটেনশন, আরো কিছু ফ্যাক্টর আছে যেমন ফ্যামিলিয়াল বা মারফান সিনড্রোম, এগুলোর কারণেও হতে পারে। This is a case of aneurysm. This is a normal this greenish line, this is normal outline of a artery। এখানে দেখেন রেড লাইন, এখানে abnormal একটা dilatation হয়ে গেছে আর্টারি, and this is aneurysm. So vasculitis, এটা নাইস টু নো, যারা ভালো পারবেন তাদেরকে হয়তো এক্সামিনাররা জিজ্ঞাসা করতে পারে। সো vasculitis simply this is inflammation of the blood vessel wall। ভাস্কুলাইটিসটা অনেক রকমের হতে পারে, লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস এন্ড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। দু একটা করে উদাহরণ যদি আপনারা পড়েন, দিস ইজ ভেরি গুড। লার্জ ভেসেল ভাস্কুলাইটিস আমরা এই দুটোর নাম জানতেই হবে। একটা হলো জায়ান্ট সেল আর্টেরাইটিস, এটা সাধারণত ওল্ড এজে হয়, এবং এটার আরেকটা নাম হলো টেম্পোরাল আর্টেরাইটিস। আমাদের যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আছে স্ক্যাল্পে, এখানে এই আর্টেরাইটিসটা হয়। টেন্ডার কর্ড লাইক সোয়েলিং হয় ওই আর্টারিটার। আমরা যদি প্যাশেন্টের প্রেজেন্স উইথ পেইন, টেম্পোরাল পেইন, আমরা যদি ব্লাড এক্সামিনেশন করি হাই এএসআর পাবো, এবং যদি আমরা হিস্টোপ্যাথোলজি করি তাহলে আমরা ভাস্কুলাইটিসের ফিচার পাবো অ্যাজ ওয়েল অ্যাজ জায়ান্ট সেল। সো এটাকে আমরা বলি জায়ান্ট সেল আর্টারাইটিস অথবা টেম্পোরাল আর্টারাইটিস। আরেকটা লার্জ ভেসেল আর্টারাইটিস আছে, এটা ফিমেলে হয়, এটাকে বলি আমরা টাকাইসো আর্টারাইটিস। এবং এখানে ব্লাড ভেসেল গুলো শক্ত হয়ে যায় এবং পালস পাওয়া যায় না, এবং পালস না পাওয়ার কারণে এটাকে আমরা পালসলেস ডিজিজ বলি। বাংলায় এটাকে বলে নারীবিহীন নারী। প্রথমটা হচ্ছে ডয় শূন্য র, পরেরটা হচ্ছে বয়ে শূন্য র। So medium vessel vasculitis, pan polyarteritis nodosa, Kawasaki disease, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এগুলোর মধ্যে কয়েকটা আছে পি এনকা পজিটিভ, কয়েকটা আছে সি এনকা পজিটিভ। দিস ইজ নাইস টু নো। দিস ইজ এ টিপিক্যাল কেস অফ টেম্পোরাল আর্টারাইটিস। মাইক্রোস্কোপের নিচে আমরা ইনফ্লামেশন পাবো ভেসেল ওয়ালের মধ্যে, এন্ড জায়ান্ট সেল পাবো, এই জন্য এটার নাম জায়ান্ট সেল আর্টারাইটিস। সো ভাস্কুলার টিউমার, এটা এক্সামিনাররা জিজ্ঞাসা করে। ব্লাড ভেসেলের টিউমার গুলো আমি আগেই বলেছি, টিউমার এটা বিনাইন হতে পারে, টিউমার ম্যালিগন্যান্ট হতে পারে। তো ভাস্কুলার টিউমারের একটা পিকুলিয়ারিটি হচ্ছে এখানে একটা ইন্টারমিডিয়েট গ্রেড আছে, এটা বিনাইনও না ম্যালিগন্যান্টও না, মাঝামাঝি। সো বিনাইন টিউমার যদি ব্লাড ভেসেলে হয় তখন আমরা বলি হেমানজিওমা। যদি লিমফ্যাটিক ভেসেলে হয় এটাকে আমরা বলি লিমফ্যানজিওমা। যখন স্মল ভেসেলকে এটা ইনভলভ করে তখন আমরা বলি স্মল ক্যাপিলারিকে ইনভলভ করে তখন আমরা বলি ক্যাপিলারি হেমানজিওমা। যখন এটা বড় ভেসেলকে ইনভলভ করে আমরা বলি ক্যাভার্নাস হেমানজিওমা। একইভাবে লিমফ্যানজিওমাকে আমরা ক্যাপিলার লিমফ্যানজিওমা এবং ক্যাভার্নাস লিমফ্যানজিওমা এইভাবে ভাগ করতে পারি। ক্যাভার্নাস লিমফ্যানজিওমা, এটার একটা নাম আছে অ্যাসিস্টিক হাইগ্রোমা। সো ইন্টারমিডিয়েট গ্রেড, এটা একটা পিকুলিয়ারিটি ভাস্কুলার টিউমারের, এখানে বিনাইন এবং ম্যালিগন্যান্টের মাঝামাঝি একটা গ্রেড আছে। and this tumor is Kaposi's sarcoma, এটা সাধারণত এইডস পেশেন্টদের হয়। and the malignant tumor of vascular tumor, এটা নাম হচ্ছে angiosarcoma। সো আমি মনে করি শুধুমাত্র আপনারা যদি নামগুলো জানেন দ্যাটস এনাফ। এটা একটা হেমানজিওমার ছবি। হেমানজিওমা সাধারণত বাচ্চাদের হয় এবং দে রিজলভ স্পন্টানিয়াসলি, কয়েক বছর পর এমনি বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়, কোনো ইন্টারভেনশন প্রয়োজন হয় না। So let's start cardiac pathology.
এখানে আমি আপনাদের একটা চার্ট দেখিয়েছি যে লিডিং কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনারা যদি এই চার্টটা ভালো মতো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সবচেয়ে কমন লিডিং কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। এবং এই কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো মূলত অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ। করোনারি আর্টারিতে হতে পারে, ব্রেইনের আর্টারিতে হতে পারে, বা পেরিফেরাল ভেসেলে হতে পারে। এগুলোই কিন্তু মোস্ট কমন কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড। সো যে কোনো, আমি আগে বলেছি, যে কোনো সিস্টেমের বেসিক স্কিম হলো আমরা কনজেনিটাল ডিজিজ দিয়ে শুরু করব। হার্টের কিছু কনজেনিটাল ডিজিজ আছে। ইট ইজ ডিভাইডেড ইনটু সায়ানোটিক এন্ড অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ সায়ানোটিক আমরা বলবো যেখানে রাইট থেকে লেফটে শান্ট হবে। আপনারা জানেন রাইট হার্ট থেকে ব্লাডের যাওয়ার কথা ছিল লাঙে, লাঙে যে এটার অক্সিজেনেশন হওয়ার কথা ছিল, তারপর লেফট হার্টে ফেরত আসার কথা ছিল। কোনো কারণে যদি লাঙে না যেয়ে ব্লাডটা শান্ট হয়ে সোজা রাইট থেকে লেফট হার্টে চলে যায়, তখন আমরা সায়ানোটিক হার্ট ডিজিজ পাবো। And the examples of cyanotic heart diseases are transposition of blood vessels, truncus arteriosus, tetralogy of Fallot's, and tricuspid atresia. এটা মনে রাখার সহজ উপায় হলো প্রত্যেকটা শ্বাস শুরু হয়েছে টি দিয়ে, খেয়াল করে দেখেন প্রত্যেকটাই টি দিয়ে শুরু হয়েছে। and most common congenital heart disease is tetralogy of Fallot। এটা আপনারা অ্যানাটমিতেও পড়েছেন, cyanotic heart disease। cyanotic heart disease এর এক্সাম্পল হচ্ছে VSD মানে ventricular septal defect, atrial septal defect, and patent ductus arteriosus। এটা মনে রাখার সহজ উপায় হলো প্রত্যেকটার মধ্যে ডি আছে। এভাবে যদি আপনারা মনে রাখেন আমি মনে করি খুব সহজ হবে। সো ইসকেমিক হার্ট ডিজিজ এটাই কার্ডিয়াক প্যাথোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সো this is a group of syndromes related to myocardial ischemia। এবং এই মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হওয়ার সবচেয়ে more than 90% cases myocardial ischemia result from reduced blood flow due to obstructive atherosclerotic lesion in the epicardial coronary artery। তার মানে more than 90% ক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজ হয় ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস, ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোটিক অবস্ট্রাকশন। এজন্য আমরা রিসেন্টলি ইসকেমিক হার্ট ডিজিজকে আমরা করোনারি আর্টারি ডিজিজ অথবা অ্যাকিউট করোনারি সিনড্রোমও বলে থাকি। So this is the leading cause of death worldwide, আমরা আগেই বলেছি, and risk factors of ischemic heart disease are similar to those of atherosclerosis, কারণ অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে ইসকেমিক হার্ট ডিজিজ হয়, সুতরাং রিস্ক ফ্যাক্টর একই। এটাকে আমরা চারটা ভাগে ভাগ করেছি ইসকেমিক হার্ট ডিজিজকে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটাকে কমনলি বলা হয় হার্ট অ্যাটাক। সো এখানে ইনফার্কশন হয়, ইনফার্কশন মানে হলো ইসকেমিক নেক্রোসিস, মানে এখানে ইসকেমিয়া এত সিভিয়ার যে ইসকেমিক সেল ডেথ হয়ে যায়, ইসকেমিক নেক্রোসিস হয়ে যায়। আর অ্যানজাইনা পেক্টোরিসে এখানে ইসকেমিয়া ইজ নট সিভিয়ার এনাফ টু ইনডিউস ইনফার্কশন। এখানেও ইসকেমিয়া হবে, কিন্তু ইসকেমিয়াটা এত সিভিয়ার না যেখানে ইনফার্কশন মানে সেলুলার ডেথ হবে। থার্ড ischemic heart disease is chronic ischemic heart disease with heart failure, and the last one is sudden cardiac death। এই চারটাকে আমরা একত্রে ischemic heart disease বলে থাকি। সো অ্যানজাইনা পেক্টোরিস দিয়ে আমরা শুরু করি। আগেই বলেছি অ্যানজাইনা মানেই হচ্ছে ইসকেমিক পেইন, ইসকেমিক চেস্ট পেইন, এটাকে বলছি আমরা অ্যানজাইনা পেক্টোরিস। এবং এখানে ইসকেমিয়াটা এত সিভিয়ার না যেটার কারণে ইসকেমিক নেক্রোসিস হয়ে যাবে, বাট দেয়ার ইজ ইসকেমিয়া, এবং এই ইসকেমিয়ার কারণে পেশেন্টের পেইন হবে। and this pain is paroxysmal, হঠাৎ হঠাৎ হবে এবং recurrent হবে। এবং patient presents with precordial chest discomfort, এবং এটা ট্রানজিয়েন্ট হবে, 15 সেকেন্ড টু 15 মিনিট ডিউরেশন থাকবে, এর বেশি থাকার কথা নয়। এবং এখানে কোনো মায়োসাইট নেক্রোসিস পাওয়া যাবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইসকেমিয়া আছে কিন্তু ইসকেমিক নেক্রোসিস হবে না, মানে কোনো সেলুলার ডেথ হয়নি। এবং এটা এই জন্যই জানা ইম্পর্টেন্ট, যখন সেলুলার ডেথ হয়ে যাবে তখন একটা সেলের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে এগুলো কিন্তু লিক আউট হয়ে ব্লাড মধ্যে চলে আসবে, যেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনে হয়। এজন্যই আমরা যদি ট্রপোনিন আই করি, এটা কিন্তু মায়োকার্ডিয়াল ইনফার্কশনে বাড়বে, অ্যানজাইনা পেক্টোরিসে বাড়বে না। এটা হচ্ছে কমন প্রেজেন্টেশন একটা ইসকেমিক হার্ট ডিজিজ। পেশেন্ট প্রেজেন্টস উইথ সেন্ট্রাল ক্রাশিং চেস্ট পেইন, সামটাইম radiates to left arm।
অ্যাঞ্জাইনা পেক্টোরিসকে আমরা 3 ভাগে ভাগ করেছি: স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। তো স্টেবল অ্যাঞ্জাইনা যখন আমরা তখনই বলবো যখন চেস্ট পেইন হবে উইথ এক্সারশন। একটা পেশেন্ট বলবে আমি একটা নির্দিষ্ট সময় হাঁটার পরে বা 3 তলায় সিঁড়িতে ওঠার পরে আমার ব্যথা শুরু হয়, অথবা একটা ইমোশনাল স্ট্রেসফুল কন্ডিশনে পড়লে আমার বুকে ব্যথা শুরু হয়। যখন আমি রেস্টে থাকি তখন কোনো ব্যথা থাকে না। সো দিস ইজ অ্যাঞ্জাইনা, স্টেবল অ্যাঞ্জাইনা পেক্টোরিস। এবং আগেই বলেছি অ্যাথেরোস্ক্লেরোসিসে যখন মোর দেন 70% স্টেনোসিস হবে তখনই কিন্তু অ্যাঞ্জাইনার পেক্টোরিসের পেইন শুরু হয়। দিস ইজ রিভার্সিবল, এখানে কোনো মায়োকার্ডিয়াল নেক্রোসিস থাকে না। আমরা ইসিজি তে এসটি সেগমেন্ট ডিপ্রেশন পাই, আপনারা জানেন। ইউএসএ তে তারা কিন্তু ইসিজি বলে না, তারা বলে ইকেজি। সো আনস্টেবল অ্যাঞ্জাইনার সাথে স্টেবল অ্যাঞ্জাইনার মূল যে ডিফারেন্স সেটা হলো unstable angina precipitated by a lower level of physical activity even occurring rest, যেটা কখনোই স্টেবল অ্যাঞ্জাইনাতে হবে না। আনস্টেবল অ্যাঞ্জাইনার পেশেন্ট রেস্টে থাকা অবস্থাতেও তার চেস্ট পেইন হতে পারে, বা খুব সামান্য কিছু এক্সারসাইজ করলেও তার চেস্ট পেইন হতে পারে। দিস ইজ আনলাইক স্টেবল অ্যাঞ্জাইনা। এবং এখানে চেস্ট পেইনটা অনেক সময় প্রলংড হয়, মোর দেন 20 মিনিটস, এবং সিভিয়ার পেইনও হতে পারে। মাঝে মাঝে এটা কনফিউজড হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশনের সাথে। তখন আমরা কার্ডিয়াক যে বায়োকেমিক্যাল মার্কার সেগুলো করি, সিকেএমবি, ট্রপোনিন আই, এগুলো করি। এবং আনস্টেবল অ্যাঞ্জাইনাতে কিন্তু কখনোই সিকেএমবি বা ট্রপোনিন আই এগুলো বাড়বে না। এগুলো বাড়া হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ফিচার। সো স্টেবল অ্যাঞ্জাইনাতে আসলে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকটা ছিল স্টেবল, কিন্তু আনস্টেবল অ্যাঞ্জাইনাতে প্লাকটা স্টেবল না, এখানে প্লাকটা রাপচার হয়ে গেছে এবং এখানে সুপার একটা থ্রম্বোসিস হয়েছে। এই থ্রম্বোসিসটা এত বেশি নয় যে টোটাল আর্টারি একটা লম্বা সময় ধরে অক্লুশন হয়েছিল, এটাকে আমরা বলি ডাইনামিক স্টেনোসিস। এটা হচ্ছে স্টেবল অ্যাঞ্জাইনার একটা অ্যাথেরোস্ক্লেরোটিক ন্যারোয়িং। দেখেন যেখানে যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাকটা হয়েছে সেটা স্টেবল। আর আনস্টেবল অ্যাঞ্জাইনাতে যে প্ল্যাকটা হয়েছে এখানে প্ল্যাক রাপচার হয়ে একটা সুপার অ্যাডেড থ্রম্বোসিস হয়েছে। এই থ্রম্বাসটা যখন এখান থেকে ডিটাচড হয়ে যাবে পেশেন্টের তখন আর পেইন থাকবে না। আর যখন হঠাৎ করে থ্রম্বাস ফর্মেশন হবে তার পেইন হঠাৎ করে শুরু হবে ইভেন অ্যাট রেস্ট। সো থার্ড টাইপ অফ অ্যাঞ্জাইনা ইজ প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। এটা খুব একটা কমন না। দিস ইজ এপিসোডিক চেস্ট পেইন, এটার সাথে এক্সারশনের কোনো রিলেশন নাই। ইট ইজ ডিউ টু করোনারি আর্টারি ভেসোস্প্যাজম। কিছু ড্রাগের সাথে রিলেশন আছে, পার্টিকুলারলি কোকেইন। যারা কোকেইন অ্যাবিউজার তাদের এটা হতে পারে। সো মায়োকার্ডিয়াল ইনফার্কশন, দিস ইজ কমনলি রেফার্ড অ্যাজ হার্ট অ্যাটাক, and myocardial infarction caused by prolonged severe ischemia resulting in necrosis of cardiac myocytes, and this is usually due to rupture of an atherosclerotic plaque with thrombosis and complete occlusion of the coronary artery. এখানে ক্লিনিক্যাল ফিচার আমরা পাবো সিভিয়ার ক্রাশিং চেস্ট পেইন আমরা পাবো। This chest pain may last more than 20 minutes and it radiates to the left arm or jaw. Diaphoresis মানে পেশেন্টের সোয়েটিং হবে এবং পেশেন্টের ডিসপনিয়া, শর্টনেস অফ ব্রেথ হতে পারে। And symptoms are not relieved by nitroglycerin which is a vasodilator. Angina pectoris এর পেইন নাইট্রোগ্লিসারিন দিলে ভালো হয়ে যায়, বাট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেইন এটা নাইট্রোগ্লিসারিন দিয়ে রিলিভ হবে না। সো মরফোলজিক্যালি আমরা টু টাইপস অফ ইনফার্কশন পাই। একটা হলো ট্রান্সমুরাল ইনফার্কশন, যেখানে ইসকেমিক নেক্রোসিস ইনভলভিং মোর দেন 50% অফ মায়োকার্ডিয়াল ওয়াল। আর সাবএন্ডোকার্ডিয়াল ইনফার্কশন, এখানে ইসকেমিক নেক্রোসিস ইজ লেস দেন 50% মায়োকার্ডিয়াল ওয়াল। এটার ইম্পর্টেন্স হচ্ছে সাবএন্ডোকার্ডিয়াল ইনফার্কশনে আমরা কিন্তু ইসিজিতে এসটি সেগমেন্ট এলিভেশন নাও পেতে পারি। Okay, so this is important.
আমাদের এক্সামে এটা প্রায় আসে। গ্রস অ্যান্ড মাইক্রোস্কোপিক সিকোয়েন্স অফ চেঞ্জেস ইন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বিশেষ করে মাইক্রোস্কোপিক চেঞ্জ যেটা, এটা কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি আপনাদের এক্সামে আসে, রিটেনে আসে, ভাইভাতেও ধরা হয়। সো গ্রস এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রোস্কোপিক সিকোয়েন্স অফ চেঞ্জ। আপনারা যদি রবিনস পড়েন তো দেখবেন এটা অনেক জটিল করে লেখা আছে, আমি খুব সিম্পলি আপনাদেরকে বলতেছি। সো একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার পরে আমরা মাইক্রোস্কোপের নিচে কি চেঞ্জ পাবো টাইম বাই টাইম। সো প্রথম 1 থেকে 4 ঘন্টায় তেমন কোনো চেঞ্জ নাও পাওয়া যেতে পারে, অনেক সময় কন্ট্রাকশন, ব্যান্ড নেক্রোসিস পাওয়া যায়। 4 ঘন্টা পরে যেটা প্রথম আমরা পাবো সেটা হলো কোয়াগুলেটিভ নেক্রোসিস। আপনারা জানেন হার্টে যে নেক্রোসিস হয়, দিস ইজ এ টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস। ব্রেইনে যে ইনফার্কশন হয় স্ট্রোকে, ইসকেমিক স্ট্রোকে, সেখানে কিন্তু আমরা লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস পাই, ইউ শুড রিমেম্বার দিস। এরপরে মোটামুটি 3 দিন থেকে আমরা এখানে নিউট্রোফিলিক ইনফিল্ট্রেট পাই, হুইচ ইজ অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল, এবং এটা 3 দিন পরে রিপ্লেসড হয়ে যাবে ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল দিয়ে, ম্যাক্রোফেজ দিয়ে, এবং 7 দিন পরে এখানে গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হবে। এবং গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশনের উদ্দেশ্যই হচ্ছে এখানে একটা স্কার তৈরি করা, মানে যে জায়গাতে নেক্রোসিস হয়ে গেছে টিস্যুটা, ওই জায়গার টিস্যুটাকে একটা স্কার টিস্যু দিয়ে রিপ্লেস করা, এটাই হচ্ছে গ্র্যানুলেশন টিস্যুর উদ্দেশ্য। আলটিমেটলি 3 to 8 উইকে এখানে কোলাজেন ফাইবার ডিপোজিশন হয়ে একটা কোলাজেনাস স্কার তৈরি হয়। So this is all about microscopic sequence of changes in myocardial infarction. এটি আপনাদের পরীক্ষায় আসে, রিটেনে খুবই ফ্রিকোয়েন্টলি আসে, ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, পার্টিকুলারলি বায়োকেমিক্যাল মার্কার গুলো এক্সামিনাররা জানতে চান। সো ইসিজিতে আমরা এসটি সেগমেন্ট এলিভেশন পাই। In case of subendocardial infarction, যেখানে ইনফার্কশনটা less than 50% মায়োকার্ডিয়াল ওয়ালকে ইনভলভ করেছিল, সেখানে এসটি সেগমেন্ট এলিভেশনের বদলে এসটি সেগমেন্ট ডিপ্রেশন পাওয়া যায়। আমরা কিছু বায়োকেমিক্যাল মার্কার করি, সবচেয়ে ভালো মার্কার হচ্ছে আমাদের ট্রপোনিন আই। আপনারা জানেন যে কার্ডিয়াক মাসেলের ভিতরে ট্রপোনিন, ট্রপোমায়োসিন এগুলো থাকে, ট্রপোনিন টি, ট্রপোনিন সি, প্রত্যেকটাই এলিভেটেড হবে, কিন্তু ট্রপোনিন আইটা মেজার করা সহজ, আমরা এটাকেই ব্যবহার করি। দিস ইজ ভেরি মাচ সেন্সিটিভ এন্ড স্পেসিফিক মার্কার, যেটা 2 থেকে 4 ঘন্টা পরেই এটা ইনফার্কশনের পরেই এটা বাড়ে, এবং আলটিমেটলি 7 থেকে 10 দিন পর্যন্ত এটা কিন্তু লেভেলটা ইনক্রিজ থাকে। সিকেএমবির ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটা 4 থেকে 6 ঘন্টা পরে বাড়ে, কিন্তু এটা কিন্তু 72 ঘন্টার মধ্যে এটা কিন্তু আবার নর্মাল লেভেলে চলে আসে। সো ট্রপোনিন আই 7 থেকে 10 দিন পর্যন্ত রেস্ট থাকে, এটা একদিক দিয়ে যেমন সুবিধা, এটা একটা অসুবিধাও বটে। কারণ একটা পেশেন্টের যদি রিইনফার্কশন হয়, অর্থাৎ একবার ইনফার্কশন হয়েছিল 3 দিন পরে তার আবার একটা নিউ ইনফার্কশন হলো, সেটা কিন্তু আমরা ট্রপোনিন আই লেভেল দেখে বুঝতে পারবো না, কারণ তার ট্রপোনিন আই লেভেল প্রথমবার ইনফার্কশনের কারণেই 7 থেকে 10 দিন পর্যন্ত এলিভেটেড থাকবে। সো দিস ইজ এ ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রপোনিন আই। এটি আপনাদের রিটেনে খুব আসে, সিকেএমবি, এলডিএইচ এবং ট্রপোনিন আই লেভেলটা কখন বাড়ে, কখন পিকে পৌঁছায় এবং কখন নরমালি চলে আসে, এই চার্টটা কিন্তু আপনাদেরকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কমপ্লিকেশনস অফ এমআই, এটা আপনাদের রিটেনে আসে, ওরাল এক্সামিনেশনেও জিজ্ঞেস করা হয়। সবচেয়ে কমন কমপ্লিকেশন হচ্ছে কার্ডিওজেনিক শক, অ্যারিথমিয়া, ট্যাকিঅ্যারিথমিয়াও হতে পারে, ব্রাডি অ্যারিথমিয়াও হতে পারে। সামটাইম মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে মায়োকার্ডিয়াল রাপচার হতে পারে, অ্যানিউরিজম হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে, পোস্ট এমআই পেরিকার্ডাইটিস যেটাকে আমরা বলি ড্রেসলার সিনড্রোম, and mural thrombus formation হতে পারে। These are complications of myocardial infarction. So let's go through the valvular disorders. So হার্টের মধ্যে 4টা ভালভ আছে আপনারা জানেন, ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, মাইট্রাল ভালভ and aortic valve। এবং এই ভালভগুলোতে সাধারণত 2 ধরনের প্যাথোলজি হয়। নাম্বার 1 is stenosis, মানে হচ্ছে decreased caliber of the valve orifice, and number 2 is regurgitation, তার মানে ভালভগুলো উইক এবং এই কারণে ব্যাকফ্লো হয় ব্লাডের, যেটাকে আমরা বলি রিগার্জিটেশন। সো স্টেনোসিস এন্ড রিগার্জিটেশন এটা কিন্তু 4টা ভালভেই হতে পারে।
So most common valvular heart disorder is acute rheumatic fever. এটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আপনাদের এর প্যাথোজেনেসিস কিন্তু পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে, এবং এটা ডায়াগনোসিসের জন্য যে জোনস ক্রাইটেরিয়া আছে সেটাও পরীক্ষায় আসে, ওরাল এক্সামিনেশনেও জিজ্ঞেস করা হয়। সো অ্যাকিউট রিউম্যাটিক ফিভার আপনারা জানেন, দিস ইজ এ সিস্টেমিক কমপ্লিকেশন অফ ফ্যারিনজাইটিস। একটা পেশেন্টের হয়তো ফ্যারিনজাইটিস হয়েছিল বাই গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে। এটা 2 থেকে 3 সপ্তাহ পরে পেশেন্টের অ্যাকিউট রিউম্যাটিক ফিভারের এপিসোড শুরু হতে পারে। and this is caused by a mechanism, এটাকে বলি আমরা মলিকুলার মাইমিক্রি। কারণ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের সাথে কার্ডিয়াক মায়োসিন, এটার একটা মলিকুলার মাইমিক্রি মানে সিমিলারিটি আছে। সো একটা রিয়াকশন হয় যেটা কার্ডিয়াক মায়োসিনকে ইনভলভ করে, আর অনেকগুলো জায়গাকে ইনভলভ করে, আমরা একটু পরে বলবো। ব্যাকটেরিয়াল লিঙ্ক প্রোটিন resembles protein in human tissue including cardiac myosin and joint synovium. সো আমরা এই ফিচারগুলো পাই, এগুলোকে আমরা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি, সেটাকে বলি জোনস ক্রাইটেরিয়া। সো এটাকে আমরা দুভাগে ভাগ করি, মেজর ক্রাইটেরিয়া এন্ড মাইনর ক্রাইটেরিয়া। মেজর ক্রাইটেরিয়ার মধ্যে নাম্বার 1 হলো কার্ডাইটিস, এবং এই কার্ডাইটিসটাকে আমরা বলি প্যান কার্ডাইটিস। এখানে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এবং এন্ডোকার্ডাইটিস, 3 ধরনের কার্ডাইটিসই পাওয়া যায়, এই জন্য আমরা এটাকে বলি প্যান কার্ডাইটিস। পলিআর্থ্রাইটিস, এটার আরেকটা নাম হচ্ছে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। পেশেন্টের একটা জয়েন্টে আর্থ্রাইটিস হবে, সোয়েলিং হবে, এবং এই জয়েন্টের পেইন এবং সোয়েলিং সাবসাইড করার পরে তার আরেকটা জয়েন্টে পেইন এবং সোয়েলিং শুরু হবে। এটাকে পেশেন্ট ডেসক্রাইব করবে যে আমার একটা জয়েন্ট থেকে পেইন আরেকটা জয়েন্টে চলে যায়, মাইগ্রেট করে। এটাকে আমরা বলি migratory polyarthritis or fleeting polyarthritis. Chorea, this is involuntary movement, erythema marginatum, subcutaneous nodule, এগুলো সব হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। আর কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে ইনক্লুডিং ফিভার, polyarthralgia, elevated ESR and ECG তে prolonged PR interval. সো আপনারা সবসময় পরীক্ষায় জোনস ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া এগুলো বলেন, কিন্তু আপনারা কখনো এই জিনিসটা বলেন না যে ডায়াগনোসিস করার জন্য উই রিকোয়ার অ্যাট লিস্ট 2 মেজর ক্রাইটেরিয়া or 1 major and 2 minor criteria plus a preceding streptococcal infection history. এটা আপনারা বলতে ভুলে যান, you should remember this. So chronic rheumatic heart disease কারো যদি হয়, তার হার্টে আমরা একটা জিনিস পাই, এটাকে আমরা বলি অ্যাশপ বডি। এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখতে অনেকটা গ্র্যানুলোমার মতো মনে হয়, এখানে ইনফ্ল্যামেটরি সেল থাকে, হিস্টিওসাইট থাকে, আর একটা সেল থাকে, এটাকে বলি আমরা অ্যানিচকো সেল। এটা দেখতে অনেকটা শুয়োপোকার মতো, এজন্য এটার একটা নাম হলো ক্যাটারপিলার সেল। সো অ্যাশপ বডি containing অ্যানিচকো সেল, this is pathognomonic for chronic rheumatic heart disease. সো রিউম্যাটিক ফিভার এটা সবচেয়ে কমনলি আমাদের মাইট্রাল ভালভকে সবচেয়ে কমনলি এফেক্ট করে। মোস্ট কমনলি রিউম্যাটিক ফিভার এফেক্টস দ্য মাইট্রাল ভালভ, মাইট্রাল স্টেনোসিস। সেকেন্ড যে ভালভটাকে এটা এফেক্ট করে সেটাকে আমরা বলি অ্যাওরটিক ভালভ, অ্যাওরটিক ভালভেও খুব কমন। এবং অ্যাওরটিক ভালভে যদি কারো রিউম্যাটিক ফিভার হয়, তখন তার ভালভের যে অরিফিসটা এটা ন্যারো হয়ে যায়, স্কারিং হয়ে ন্যারো হয়ে যায়। এই ন্যারোইংটাকে আমরা বলি ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স। সো এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিকস, অনেক এক্সামিনার এটা জিজ্ঞাসা করে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সম্পর্কে। সো নামের মধ্যেই বোঝা যাচ্ছে এখানে হার্টের এন্ডোকার্ডিয়ামে ইনফেকশন হবে। সো মাইক্রোবিয়াল ইনফেকশন অফ দি হার্ট ভালভস or mural endocardium that leads to formation of vegetation. Vegetation এর ছবি আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। So vegetation composed of thrombotic debris, fibrin, inflammatory cells, plus the organisms. It could be bacterial or fungal. So infective endocarditis is associated with destruction of the underlying cardiac tissue. এটা নিয়ে আমাদের সমস্যা হয়। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর এটিওলজি কালি আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাকিউট
ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আর একটা হলো সাব অ্যাকিউট এন্ড ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এটা এক্সামিনাররা আপনাদেরকে জিজ্ঞাসা করে। So acute infective endocarditis is typically caused by infection of a previously normal valve. So এটা normal valve হবে, but the infection it could be caused by a highly virulent organism, খুবই একটা শক্তিশালী অর্গানিজম দিয়ে হবে। সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এটা হলো অ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আর সাব অ্যাকিউট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে এখানে যে অর্গানিজমটা হবে সেটা হবে লোয়ার ভিরুলেন্স, এবং most common organism of subacute infective endocarditis is in Streptococcus viridans. আপনারা যারা লাইভে আছেন, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব এটা উত্তর দেওয়ার। Okay, so this is a picture of vegetation affecting the heart valve in case of infective endocarditis. এটার কম্পোজিশন আগেই বলেছি, ফিব্রিন, নেক্রোটিক ডেব্রিস and the organism. So infective endocarditis এর ক্লিনিক্যাল ফিচার, এই স্ক্রিনশটটা ডেভিডসন থেকে নেওয়া হয়েছে, এটা আপনারা পড়ে ফেলবেন। এটা মনে রাখার সহজ উপায় হলো ফ্রম জেন, এখানে ফিভার পাওয়া যায়, রড স্পট পাওয়া যায়, অসলার্স নোড, মারমার পাওয়া যায়, জেনোয়েলেশন, এনিমিয়া পাওয়া যায়, নেইল বেড হিমোরেজ যেটাকে আমরা স্প্লিন্টার হিমোরেজ বলি, এবং বিভিন্ন ধরনের এম্বোলাই পাওয়া যায়। সো ল্যাবরেটরিতে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসকে ডায়াগনোসিস করি ব্লাড কালচার করে, এবং ইকোকার্ডিয়াম করে। ইকোকার্ডিয়ামে আমরা ভেজিটেশন অনেক সময় ডায়াগনোসিস করতে পারি এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসকে ডায়াগনোসিস করতে পারি। So cardiomyopathy, this is nice to know, a group of myocardial diseases that result in cardiac dysfunction. এটাকে আমরা তিন ভাগে ভাগ করি: dilated cardiomyopathy, hypertrophic cardiomyopathy and restrictive cardiomyopathy. আমার মনে হয় আপনারা যদি শুধু নামগুলো জানেন, that's enough. ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথিতে হার্টের সবগুলো চেম্বারই ডায়ালেটেড হয়। কার্ডিওলজিস্টরা বলেন অ্যাটলিস্ট 2 চেম্বার ডায়ালেটেশন ইজ রিকোয়ার্ড টু ডায়াগনোস এ কেস অফ ডিসিএম, এবং ডিসিএম এর কারণ কিন্তু জেনেটিক, অ্যালকোহল অ্যাবিউজ, সাম ড্রাগস এন্ড ভেরি ইম্পর্টেন্টলি প্রেগন্যান্সি, এটাকে আমরা বলি পোস্টপার্টাম ডিসিএম। দিস ইজ নট আনকমন, আপনারা প্রায়ই পাবেন পোস্টন্যাটাল ওয়ার্ডে একটা মা হঠাৎ করে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে প্রেজেন্ট করে, এক্সরে করলে আমরা দেখি তার হার্ট বড় হয়ে গেছে এবং আলটিমেটলি ডায়াগনোসিস হয় পোস্টপার্টাম ডিসিএম। দিস ইজ নট আনকমন। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, এটা মূলত জেনেটিক কারণে হয় এবং মোস্ট অফ দি টাইম দিস ইজ অটোসোমাল ডমিনেন্ট। রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এটা বিভিন্ন ধরনের ডিপোজিশনের কারণে হতে পারে, ইনক্লুডিং অ্যামাইলয়েডোসিস, সার্কোয়েডোসিস এন্ড হিমোক্রোমাটোসিস। সো দিস আর নাইস টু নো। এটি আপনাদের অনেক সময় আসে। কজেস অফ পেরিকার্ডাইটিস, ইনফেকশাস এজেন্ট দিয়ে হতে পারে, ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড হতে পারে। So this is all about cardiac pathology. আমরা এখন রেসপিরেটরি সিস্টেম প্যাথোলজির মধ্যে যাচ্ছি। সো রেসপিরেটরি সিস্টেম প্যাথোলজি, এখানে আসলে কনজেনিটাল খুব বেশি ডিজিজ নাই, এগুলো বলে আমি আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাই না। I am starting with acute respiratory distress syndrome, এটা দিয়ে আমি শুরু করতে চাই। এখন এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কারণ আপনারা জানেন যে কোভিড-19 ইনফেকশনটা লাংয়ে হয়
এবং এই লাংয়ে কোভিড-19 ইনফেকশনের ফিচারটাকে কিন্তু আমরা এইভাবেই ডেসক্রাইব করি, দিস ইজ অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এজন্য এক্সামিনারদের এটা কিন্তু এখন একটা ফেভারিট টপিক। আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে যে কোভিড-19 ইনফেকশন যদি হয় তাহলে লাংয়ে আমরা কি, লাংয়ের প্যাথোলজিটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করব? So your answer should be acute respiratory distress syndrome, ARDS. And what is ARDS? This is there is abrupt onset of significant hypoxemia. আপনারা জানেন যে পেশেন্টের অক্সিজেনেশন ঠিকমতো হবে না, তার ব্লাডে অক্সিজেন লেভেল কমে যাবে। এজন্যই কোভিড-19 ইনফেকশনের পেশেন্টদেরকে আমাদেরকে কিন্তু অক্সিজেন দিতে হয়। অনেক সময় নর্মাল অক্সিজেনে কাজ হয় না, হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে দিতে হয়, অনেক সময় নন ইনভেসিভ ভেন্টিলেশন দিতে হয়, সামটাইমস উই রিকোয়ার মেকানিক্যাল ভেন্টিলেশন টু মেইনটেইন অক্সিজেন লেভেল ইন ব্লাড। যদি আমরা এক্সরে করি বাইল্যাটারাল পালমোনারি ইনফিলট্রেট পাবো। এখানে কোনো কার্ডিয়াক প্যাথোলজি থাকার কথা নয়। হিস্টোলজিতে আমরা মাইক্রোস্কোপের নিচে যে ফাইন্ডিংটা পাবো সেটাকে আমরা ডিসক্রাইব করি ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ। এটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায় লিকেজ অফ প্রোটিন রিচ ফ্লুইড, আমরা ইডিমা দেখতে পাই। এবং এই যে প্রোটিন রিচ ফ্লুইড গুলো, এগুলো অ্যালভিওলার মেমব্রেনে ডিপোজিশন হয় এবং একটা পিঙ্কিশ ম্যাটেরিয়াল ডিপোজিশন হয় অ্যালভিওলার ওয়ালে, যেটাকে আমরা বলি হায়ালাইন মেমব্রেন। একই প্যাথোলজি যখন বাচ্চাদের হয় এটা কিন্তু আমরা বলি হায়ালাইন মেমব্রেন ডিজিজ। এই হায়ালাইন বা প্রোটিন রিচ ম্যাটেরিয়াল গুলো জমা হওয়ার কারণেই এটাকে কিন্তু আমরা নিওনেটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা হায়ালাইন মেমব্রেন ডিজিজ বলে থাকি। সো এটিওলজি অনেক কারণে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, ইনক্লুডিং সেপসিস, ইনফেকশন, শক, ট্রমা, অ্যাসপিরেশন, নিউমোনিয়া, pancreatitis, hypersensitivity reactions, drugs, and the last but not least, COVID-19 infection ultimately leads to acute respiratory distress syndrome. এটা কিন্তু এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানতেই হবে। সো মাইক্রোস্কোপের নিচে আমরা যদি একটা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এর পেশেন্টের লাং বায়োপসি দেখি তখন কিন্তু আমরা এরকম পাই। এখানে দেখেন প্রচুর ইনফ্ল্যামেটরি সেল আছে এবং এখানে কিছু পিঙ্কিশ ম্যাটেরিয়াল ডিপোজিশন হয়েছে, এগুলোকে আমরা বলছি হায়ালাইন ম্যাটেরিয়াল। এবং আমরা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে বললাম বাইল্যাটারাল পালমোনারি ইনফিলট্রেট পাওয়া যায়, there is diffuse whitening of the chest। আমরা কিন্তু কোভিড-19 এর এক্সরেতেও মোটামুটি এরকম ইমোরলেস এরকম ফিচারই পাই। So let's start with pulmonary infection, which is very common. এখানে একটা চার্ট দেওয়া হয়েছে যেখানে পালমোনারি ইনফেকশনের প্রিভ্যালেন্স দেওয়া আছে এবং আপনারা যদি খেয়াল করেন বাংলাদেশে কিন্তু পালমোনারি ইনফেকশনের প্রিভ্যালেন্স কিন্তু ভেরি হাই। সো পালমোনারি ইনফেকশনের মধ্যে দুটো জিনিস আপনাদের জানতেই হবে, দিস ইজ মাস্ট টু নো। একটা হলো নিউমোনিয়া আর একটা হলো টিউবারকুলোসিস। এই দুটো সম্পর্কে আপনাদেরকে কিন্তু এভরিথিং ইউ শুড নো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর রিটেন as well as oral examination. So what is pneumonia? This is infection of lung parenchyma. এর সাথে কনসলিডেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং most of the time pneumonia occurs when normal defense mechanisms are impaired. আপনারা জানেন যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে কিছু নর্মাল ডিফেন্স মেকানিজম আছে, ইনক্লুডিং কাফ রিফ্লেক্স এন্ড মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স মেকানিজম। যখন এই মেকানিজম গুলো আমাদের কমে যায় তখনই সাধারণত নিউমোনিয়া হয়। এজন্য নিউমোনিয়া ইজ পার্টিকুলারলি ডিজিজ অফ ওল্ড এজ। ওল্ড এজ এই ঘটনাগুলো হয়, ওল্ড এজে নিউমোনিয়া ইজ ভেরি কমন। এবং ক্লিনিক্যাল ফিচার আপনারা নিশ্চয়ই ওয়ার্ডে রোগী দেখেছেন, পেশেন্ট প্রেজেন্টস উইথ হাই ফিভার উইথ চিলস, প্রোডাক্টিভ কফ, অনেক সময় ইয়েলো গ্রিন কফ হতে পারে এবং অনেক সময় রাস্টি মানে মরিচার মতো স্পুটাম আসতে পারে। দিস ইজ এ ফিচার অফ নিউমোকক্কাল নিউমোনিয়া। Patient may present with tachypnea, that is increased chest heart respiratory rate, pleuritic chest pain, decreased breath sound.
এবং ডায়াগনোসিস করার জন্য আমরা চেক্স টেক্সে করি। এক্সেতে আমরা বেশিরভাগ সময় কনসলিডেশন পাই। আমরা স্পুটাম নিয়ে এখানে গ্রাম স্টেইন করতে পারি বা কালচার করতে পারি, এখানে অনেক সময় অর্গানিজম আমরা ডায়াগনোসিস করতে পারি, এবং ব্লাড কালচার করেও কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। মোস্ট অফ দি টাইম নিউমোনিয়া ডায়াগনোসড অন ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড। সো মরফোলজিক্যালি বা রেডিওলজিক্যালি আমরা 3 প্যাটার্নস অফ নিউমোনিয়া পাই: লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া এন্ড ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। কিন্তু যেটা জানা আপনাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিস ক্লাসিফিকেশন ইজ নট ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি। আমরা সাধারণত এই ক্লাসিফিকেশনকে খুব একটা গুরুত্ব দেই না। আমাদের জন্য এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ ওই ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে আমরা পেশেন্টকে ম্যানেজমেন্ট করি। আমি একটু পরে আপনাদেরকে ওই ক্লাসিফিকেশন দেখাবো। সো নিউমোনিয়াতে প্রোটিন এক্সুডেশন হয়, এটার সাথে ইনফ্ল্যামেটরি সেল জমে একটা কনজেশন হয়, এবং আলটিমেটলি যে ঘটনাটা ঘটে সেটাকে বলি আমরা কনসলিডেশন। So lobar pneumonia is characterized by consolidation of entire lobe. আমি একটু পরে আপনাদের ছবি দেখাবো। লাংয়ের ভিতর লোব আছে আপনারা জানেন, রাইট লাংয়ে 3টা লোব, লেফট লাংয়ে 2টা লোব। তো পুরো একটা লোব কিন্তু কনসলিডেট হয়ে যায় লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে, এই জন্য এটার নাম লোবার নিউমোনিয়া। Most of the time lobar pneumonia is bacterial etiology. Most common organism is Streptococcus pneumoniae, যেটাকে আমরা নিউমোকক্কাস বলি, and Klebsiella pneumoniae। এটি আপনাদের রিটেনে খুব ফ্রিকোয়েন্টলি আসে, গ্রস ফেজেস অফ লোবার নিউমোনিয়া বা স্টেজেস অফ লোবার নিউমোনিয়া। একটা লোবার নিউমোনিয়ার পেশেন্ট 4টা স্টেজের ভেতর দিয়ে যায়, এটি আপনাদের পরীক্ষায় খুবই আসে। ফার্স্ট স্টেজ হলো স্টেজ অফ কনজেশন, এখানে ব্লাড ভেসেলে কনজেশন হবে, ইডিমা হবে। সেকেন্ড স্টেজ হলো রেড হেপাটাইজেশন, এক্সুডেট নিউট্রোফিল এবং হেমোরেজ হওয়ার কারণে আমাদের লাংটা একদম রেড হয়ে যাবে, স্পঞ্জি, এটাকে বলি আমরা রেড হেপাটাইজেশন। হেপাটাইজেশন আমরা বলতেছি কারণ এটা অনেকটা লিভার লাইক কনসিস্টেন্সি হয়ে যায়, এজন্য আমরা বলতেছি রেড হেপাটাইজেশন। এর কয়েকদিন পরে আমাদের রেড সেলগুলো ডিগ্রেডেড হয়ে যাবে এবং এটার কালারটা হয়ে যাবে গ্রে, তখন এটাকে আমরা বলি গ্রে হেপাটাইজেশন। এবং শেষ স্টেজ হলো এই জিনিসটা পুরোপুরি রিজলভ হয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি স্টেজ অফ রেজলিউশন। দিস ইজ এ পিকচার অফ লোবার নিউমোনিয়া। দিস ইজ নর্মাল লাং, এটার কালারটা খেয়াল করেন। আর এখানে একটা পুরা লোব সেখানে কনসলিডেশন হয়ে গেছে, এবং এটা একটা আর্লি স্টেজ অফ কনসলিডেশন। এখানে হেমোরেজ হয়ে এটার কনসিস্টেন্সি এবং কালার হয়ে গেছে অনেকটা লিভারের মতো, এটাকে আমরা বলতেছি রেড হেপাটাইজেশন। সো ব্রঙ্কোনিউমোনিয়ার ডিফারেন্স হচ্ছে এখানে আনলাইক লোবার নিউমোনিয়া, এখানে যে কনসলিডেশন গুলো হবে এগুলো খুব ছোট ছোট। দেয়ার ইজ স্ক্যাটার্ড প্যাচি কনসলিডেশন centered around the bronchioles, and often they are multifocal and bilateral. এখানে ছোট ছোট পুরো লাং জুড়ে অসংখ্য কনসলিডেশন পাওয়া যাবে ইন কেস অফ ব্রঙ্কোনিউমোনিয়া। ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া এটা খুব বেশি পাওয়া যায় না, এখানেও ডিফিউজ ইন্টারস্টিশিয়াল ইনফিলট্রেট পাওয়া যায়, এটা ভাইরাস দিয়েও হতে পারে। এবং এটার মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এখানে মিনিমাল স্পুটাম এবং লো ফিভার থাকে, এবং পেশেন্ট অনেক সময় খুব বেশি সিরিয়াস তেমন কোনো প্রেজেন্টেশন পেশেন্টের থাকে না। This is etiological classification of pneumonia. This is very very important. এটার উপরে ভিত্তি করে আমরা নিউমোনিয়াকে ট্রিট করি। আমাদের আগের যে ক্লাসিফিকেশন স্কিম আমরা পড়লাম সেটা যেটা বেশি ইম্পর্টেন্ট। সো এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা নিউমোনিয়াকে 7 ভাগে ভাগ করি। নাম্বার 1 কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, ফলোড বাই হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা নিউমোনিয়ার কজেটিভ অর্গানিজম ডিফারেন্ট, কাজে আমরা যদি এভাবে ডায়াগনোসিস করি আমাদের ট্রিটমেন্টটা স্পেসিফিক হবে। আসলে এটার উপরে ভিত্তি করে আমরা ওইভাবে পেশেন্টকে ট্রিট করতে পারি, and that's why this classification is important. So community acquired pneumonia নামের মধ্যেই বোঝা যাচ্ছে এটা একটা হেলদি ইন্ডিভিজুয়াল, দ্যাট ইজ একটা ইন্ডিভিজুয়ালে ইনফেকশন হবে, লাং ইনফেকশন দ্যাট ইজ অ্যাকুয়ার্ড ফ্রম নর্মাল এনভায়রনমেন্ট, সেটাকে আমরা বলতেছি কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। এটি ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরালও হতে পারে, and often the bacterial infection follows an upper respiratory tract viral infection.
এখানে কজেটিভ অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এই দুটোই সবচেয়ে কমন অর্গানিজম। এই দুটো অ্যাটলিস্ট আপনাদের মাথায় রাখতেই হবে। এছাড়াও মক্সারেলা ক্যাটারালিস, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এবং লিজিওনেলা দিয়েও কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হতে পারে। So second important pneumonia is healthcare associated pneumonia. এখানে আসলে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া এবং হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আপনাদের কাছে একই রকম মনে হতে পারে। সো বেসিক ডিফারেন্সটা খেয়াল করেন। Healthcare associated pneumonia occurs 48 hours after admission to the hospital or other healthcare facility and excludes any infection present at the time of admission. রোগী যখন অ্যাডমিশন হয়েছিল তার কোনো ইনফেকশন ছিল না, 48 ঘন্টা পরে তার ইনফেকশন, হসপিটাল অ্যাডমিশনের পরে তার ইনফেকশন শুরু হয়েছে, এটা একটা ক্রাইটেরিয়া। এছাড়াও it is acquired from a nursing home facility or hemodialysis clinic অথবা ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক থেরাপি, কেমোথেরাপি আর ওন্ড কেয়ার, যে কোনো হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড কোনো ফ্যাসিলিটি থেকে তার এই ইনফেকশনটা অ্যাকোয়ার্ড হতে পারে। শুধু হসপিটাল নয়, হসপিটাল ছাড়াও একটা পেশেন্ট হয়তো হিমোডায়ালাইসিস, তার বাসায় হিমোডায়ালাইসিস সে নিচ্ছিল, ওই সময় হয়তো তার ইনফেকশন হয়ে গেল। দিস ইজ ক্যাটাগরাইজড অ্যাজ হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। এবং এটার সিগনিফিকেন্স হচ্ছে the most common organism is methicillin resistant Staphylococcus aureus এবং Pseudomonas aeruginosa। এগুলোকে ট্রিট করা very difficult because they are drug resistant. So hospital acquired pneumonia বলতে আমরা বোঝাচ্ছি শুধুমাত্র হসপিটাল থেকে এটা অ্যাকোয়ার্ড হবে। ইন দ্য কোর্স অফ হসপিটাল স্টে রোগী যে ইনফেকশনটা অ্যাকোয়ার করবে সেটাকে আমরা বলতেছি হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এবং এটার কমন অর্গানিজম হচ্ছে গ্রাম নেগেটিভ ব্লাডস, এন্টেরোব্যাকটেরিয়াসি, সেরাসিয়া, সিউডোমোনাস এটসেট্রা। সো লাং অ্যাবসেস, সো আমরা বুঝতেই পারতেছি লাং এর ভিতর যখন অ্যাবসেস হবে সেটাকে আমরা বলতেছি লাং অ্যাবসেস। সো দিস ইজ এ লোকাল সাপোরেটিভ প্রসেস প্রডিউসিং নেক্রোসিস অফ লাং টিস্যু। এবং অ্যাবসেস যে নেক্রোসিস হয় আপনারা জানেন, দিস ইজ এ টাইপ অফ লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। এবং লাং অ্যাবসেসের ইম্পর্টেন্ট এটিওলজি হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এজন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিক রেজিমেন একটু চেঞ্জ করতে হয়। আমাদেরকে নরমাল অ্যান্টিবায়োটিকের সাথে অ্যানারোবিক কভারেজও কিন্তু লাং অ্যাবসেস ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাড করতে হয়। দিস ইজ ইম্পর্টেন্ট। This is a typical case of lung abscess. So pneumonia diagnosis most of the time it is done by on clinical backgrounds. আমরা এক্সরেতে কনসলিডেশন পেতেও পারি, নাও পেতে পারি। আমরা স্পুটাম কালেকশন করতে পারি, সেটার গ্রাম স্টেইন, জিল নেলসন স্টেইন করতে পারি, কালচার করতে পারি। জিল নেলসন স্টেইন করার উদ্দেশ্য হলো টু এক্সক্লুড টিউবারকুলোসিস। এটি আপনাদের রিটেনে মাঝে মাঝে আসে। কমপ্লিকেশনস অফ নিউমোনিয়া, সবচেয়ে কমন কমপ্লিকেশন হচ্ছে প্যারানিউমোনিক ইফিউশন, প্লুরাল ইফিউশন হয়, এমপায়ামা হয়ে যেতে পারে, প্লুরাল ক্যাভিটির মধ্যে পাস কালেকশন হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি এমপায়ামা থোরাসিস। এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে প্লুরাল ইফিউশনের কিন্তু সবচেয়ে কমন কজ আমাদের দেশে টিউবারকুলোসিস। আমাদের দেশে যদি কারো প্লুরাল ইফিউশন হয় আমরা কিন্তু নিউমোনিয়ার চেয়ে টিউবারকুলোসিস অনেক বেশি চিন্তা করি। সো ইউ শুড কিপ ইট ইন ইউর মাইন্ড। So let's start tuberculosis. This is very very important. Tuberculosis সম্পর্কে আপনাকে কিন্তু everything you should know. এক্সামিনারদের খুবই প্রিয় টপিক সেটা, রিটেনেও প্রশ্ন আসে, বিশেষ করে প্যাথোজেনেসিস, কমপ্লিকেশন আর ভাইভাতে যে কোনো কিছু আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে টিউবারকুলোসিস সম্পর্কে। সো এটার একটা এপিডেমিওলজি দেওয়া আছে। Tuberculosis affect more than 1 billion individuals worldwide with 8.7 million new cases and 1.4 million deaths each year. এটা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে কত সিরিয়াস টিউবারকুলোসিসের এপিডেমিওলজি। আমাদের দেশে দেখেন শুধুমাত্র 2014 সালেই 1,87,000 নিউ কেস পাওয়া গেছে টিউবারকুলোসিসের। আমার মনে হয় এখন 2020 সালে এটার সংখ্যা অনেক বেশি।
So tuberculosis is caused by Mycobacterium tuberculosis. আপনারা সবাই জানেন intestinal tuberculosis একটা tuberculosis হয়, and this is caused by Mycobacterium bovis. এবং টিউবারকুলোসিসের রিস্ক ফ্যাক্টর এগুলো আপনারা কমিউনিটি মেডিসিনে পড়েছেন: পভার্টি, ওভারক্রাউডিং, chronic debilitating illness including diabetes mellitus, AIDS, Hodgkin lymphoma, chronic lung disease, malnutrition, alcoholism and immunosuppression এগুলো হচ্ছে টিউবারকুলোসিসের রিস্ক ফ্যাক্টর। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে টিউবারকুলোসিস ইনফেকশন থেকে টিউবারকুলোসিস ডিজিজ এটাকে আলাদা করতে আমাদেরকে পারতে হবে। সো আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা অলমোস্ট 100% বাংলাদেশি পপুলেশন, উই আর অলরেডি ইনফেক্টেড বাই টিউবারকুলোসিস, ইউ শুড রিমেম্বার দিস। কিন্তু ইনফেকশন হলেও আমাদের কিন্তু টিউবারকুলোসিস ডিজিজ হয়নি ডিউ টু আওয়ার সেল মেডিয়েটেড ইমিউনিটি। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকের ইনফেকশন হয়েছে কিন্তু আমাদের ডিজিজ হয়নি। আমরা কিন্তু প্রত্যেকে ইনফেক্টেড। আমাদের লাঙে যদি থরো এক্সামিনেশন করা হয়, সবার লাঙে টিউবারকুলোসিসের জীবাণু কিন্তু পাওয়া যাবে, কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটি দিয়ে এটাকে আমরা কন্টেইন করে রাখতে পেরেছি। যখনই আমাদের ইমিউনিটি কমে যাবে বা সিভিয়ার একটা রিইনফেকশন হবে, তখনই কিন্তু টিউবারকুলোসিস অ্যাক্টিভেটেড হবে। আমি একটু পরে প্যাথোজেনেসিস আপনাদেরকে বলবো। So tuberculosis is acquired by person-to-person transmission by airborne droplets, just like COVID-19. And most healthy people, primary tuberculosis is asymptomatic. প্রথম যে ইনফেকশনটা হয় এটাকে আমরা বলি প্রাইমারি ইনফেকশন, এবং প্রাইমারি টিউবারকুলোসিস মোস্ট অফ দি টাইম ইজ অ্যাসিম্পটোম্যাটিক ইন কেস অফ হেলদি পিপল, যাদের সেল মেডিয়েটেড ইমিউনিটিটা ইনট্যাক্ট আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক থাকে। এবং টিবি আপনারা জানেন বডির যে কোনো অর্গানকে এটা ইনভলভ করতে পারে। আমরা কিন্তু বডির প্রায় সব জায়গাতেই পাই, ইনক্লুডিং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, লাংস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, জেনিটোরিনারি ট্র্যাক্ট, বোন। এবং মাইক্রোবায়োলজিক্যালি এটা হচ্ছে অ্যারোবিক রডস। টিউবারকুলোসিস হচ্ছে স্লেন্ডার অ্যারোবিক রডস, এবং দিস ইজ অ্যাসিস্ট ফাস্ট। এটাকে আমরা জিল নেলসন স্টেইন করি। সো দিস ইজ ইম্পর্টেন্ট। টিউবারকুলোসিসকে আমরা দুভাগে ভাগ করেছি, প্রাইমারি টিউবারকুলোসিস অ্যান্ড সেকেন্ডারি টিউবারকুলোসিস। প্রাইমারি টিউবারকুলোসিস মানে হচ্ছে ইনিশিয়াল ইনফেকশন বা ইনিশিয়াল এক্সপোজার যেটা টিউবারকুলোসিসের, সেটাকে আমরা বলি প্রাইমারি ইনফেকশন। এবং প্রাইমারি ইনফেকশনটা লাঙে হয়, এবং লাঙে হয়ে খেয়াল করেন প্লুরার নিচে একটা জায়গায় এখানে কিন্তু একটা ফোকাল নেক্রোসিস হয়, এবং এই নেক্রোসিসটার কালার হচ্ছে অনেকটা চিজের মতো, এটাকে আমরা বলি ক্যাজিয়াস নেক্রোসিস। সো এ ফোকাস অফ ক্যাজিয়াস নেক্রোসিস, এটাকে আমরা বলি গন ফোকাস। এবং এই আলটিমেটলি ইনফেকশনটা এখান থেকে লিম্ফ নোডে স্প্রেড করে যায়। সো গন ফোকাস প্লাস লিম্ফ নোড এই দুটোকে আমরা একত্রে বলি গন কমপ্লেক্স। So gone focus এবং gone complex, these are actually primary tuberculosis, features of primary tuberculosis. অনেক সময় এই ফোকাস গুলো ক্যালসিফাইড হয়ে যেতে পারে, এটাকে আমরা বলি gone body. So secondary tuberculosis মানে হচ্ছে এটাকে আমরা দুভাগে ভাগ করি, রিঅ্যাক্টিভেশন অর রিইনফেকশন। আগে বলেছি যে হেলদি ইন্ডিভিজুয়ালে টিউবারকুলোসিস ল্যাটেন্ট হয়ে থাকতে পারে, এবং যখনই সে ইমিউনোসাপ্রেসড হবে তখনই তার এই টিউবারকুলোসিসটা রিঅ্যাক্টিভেট হবে। অথবা রিইনফেকশন, যদি সিভিয়ার একটা ব্যাকটেরিয়াল লোড শরীরে ঢোকে কোনো কারণে, সেক্ষেত্রেও যে টিউবারকুলোসিসটা শুরু হবে সেটাকে আমরা বলি সেকেন্ডারি টিউবারকুলোসিস। এবং সেকেন্ডারি টিউবারকুলোসিসের কিছু বৈশিষ্ট্য আছে। বাই দ্য ওয়ে, ইট ইজ ডিফারেন্ট ফ্রম প্রাইমারি টিবি। এটা সাধারণত লাংয়ের অ্যাপেক্সে বেশি হয়, এবং সেকেন্ডারি টিউবারকুলোসিসে ক্যাভিটেশন পাওয়া যায়, যেটা প্রাইমারি টিউবারকুলোসিসে পাওয়া যায় না। অনেক সময় সেকেন্ডারি টিউবারকুলোসিস এটার হেমাটোজেনাস ডিসিমিনেশন হয়ে যায়, ব্লাডের মাধ্যমে এটা শরীরের বিভিন্ন জায়গায় ডিসিমিনেট হয়ে যায়। এটাকে আমরা বলি মিলিয়ারি টিউবারকুলোসিস। এটা লাংয়েও ডিসিমিনেট হতে পারে, অন্য অর্গানেও হতে পারে। মিলিয়ারি বলার কারণ হলো ছোট ছোট মিলেট শেপ জবের দানার মতো 1 to 2 মিলিমিটার সাইজ নডিউল আমরা পাই। লাংয়ে হতে পারে, লিভারে হতে পারে, স্প্লিনে হতে পারে, কিডনিতে হতে পারে। এটাকে আমরা বলছি মিলিয়ারি টিউবারকুলোসিস। So miliary tuberculosis is hematogenous dissemination of secondary tuberculosis. অনেক সময় প্রাইমারি টিউবারকুলোসিস থেকেও যদি পেশেন্ট সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, সেক্ষেত্রে প্রাইমারি টিবি থেকেও মিলিয়ারি টিউবারকুলোসিস হতে পারে।
যদি আমরা বায়োপসি করি তাহলে আমরা কি পাবো? সো বায়োপসি ফিচার এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। বায়োপসিতে আমরা পাবো ক্যাজিয়েটিং নেক্রোসিস, আগেই বলেছি এটা দেখতে অনেকটা চিজি মনে হয়, চিজের মতো হোয়াইটি, সেজন্য এটাকে বলি আমরা ক্যাজিয়েটিং। এবং এখানে আমরা গ্র্যানুলোমা পাবো। ইউ নো হোয়াট ইজ গ্র্যানুলোমা? গ্র্যানুলোমা ইজ কম্পোজড অফ ইপিথেলয়েড সেলস। যদি আমরা অ্যাসিড ফাস্ট স্টেইন, তার মানে জিল নিলসেন স্টেইন করি, তাহলে আমরা মাইক্রোস্কোপের নিচে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই পাবো। সো প্যাথোজেনেসিস এটা আপনারা পড়ে নেবেন, একদম ডিটেইলস বলা আমার পক্ষে ডিফিকাল্ট। আমি শুধু কি পয়েন্ট গুলো বলতেছি যে একটা পেশেন্টের টিবি ইনফেকশন থেকে টিবি ডিজিজ হবে কিনা, এর মাঝামাঝি জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো একজন ইন্ডিভিজুয়ালের ইমিউনিটি, পার্টিকুলারলি সেল মেডিয়েটেড ইমিউনিটি, and most specifically T cell mediated immunity। কারো যদি T cell mediated immunity ভালো থাকে তাহলে তার টিবি ডিজিজ হওয়ার কথা না, এটা ইনফেকশনটা ল্যাটেন্ট হয়ে যাওয়ার কথা। এবং এই টি সেল মেডিয়েটেড ইমিউনিটিটা মেডিয়েটেড হয় সাধারণত হেল্পার টি সেল সাবসেট 1 এর দ্বারা। এই হেল্পার টি সেল এটা একটা ইন্টারফেরন গামা রিলিজ করে, এবং ইন্টারফেরন গামা ইট কনভার্টস দ্য ম্যাক্রোফেজেস ইনটু ইপিথেলয়েড সেল। এবং এই ইপিথেলয়েড সেলগুলোই কিন্তু ব্যাসিলাই গুলোর চারদিকে একটা এগুলোকে মানে এন্ট্র্যাপ করে ফেলে। এটি রবিন্স প্যাথোলজিতে আপনাদের প্যাথোজেনেসিসটা দেওয়া আছে। সো কারো যদি ইমিউনিটি না থাকে, সেল মেডিয়েটেড ইমিউনিটি না থাকে, তার টিবি ইনফেকশন হলে আলটিমেটলি কিন্তু ব্যাসিলারি প্রলিফারেশন হয়ে এটা কিন্তু ব্যাকটেরিমিয়া হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। বাট কারো যদি ইমিউনিটি ইনট্যাক্ট থাকে, তার টি সেল মেডিয়েটেড ইমিউনিটি ইনট্যাক্ট আছে, সেক্ষেত্রে তার হেল্পার টি সেল সাবসেট 1 এটা গামা ইন্টারফেরন রিলিজ করবে, এন্ড দিস গামা ইন্টারফেরন ইট অ্যাক্টিভেটস ম্যাক্রোফেজ। এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ গুলোকে আমরা বলি ইপিথেলয়েড সেল। এগুলো হচ্ছে ইপিথেলয়েড সেল। এবং এই ইপিথেলয়েড সেলগুলো কিন্তু এর মাঝখানে অর্গানিজম গুলাকে তারা কিন্তু এনট্র্যাপ করে ফেলে। এই যে ইপিথেলয়েড সেলের কালেকশন, মাঝখানে ক্যাজিয়াস নেক্রোসিস, তার চারপাশে টি সেল, বিভিন্ন ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল, এই পুরো ফোকাসটাকে আমরা বলি গ্র্যানুলোমা। সো এই সেল মেডিয়েটেড ইমিউনিটিটা এটা কিন্তু আমরা যে মন্টু টেস্ট করি, টিউবারকুলিন টেস্ট করি, সেটাও কিন্তু আলটিমেটলি তার টি সেল মেডিয়েটেড ইমিউনিটিটাকে রিফ্লেক্ট করে। দিস ইজ ইম্পর্টেন্ট। তো এখানে টিবির প্যাথোজেনেসিসটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, এটা রবিন্স প্যাথোলজি থেকে আমি নিয়েছি। সো একটা পেশেন্টের প্রাইমারি ইনফেকশন হয়তো হলো, প্রাইমারি ইনফেকশন মানে গান ফোকাস অর গান কমপ্লেক্স। সো মোস্ট অফ দি টাইম এই প্রাইমারি কমপ্লেক্স এটা কিন্তু ল্যাটেন্ট অবস্থায় থাকে যাদের ইমিউনিটি ভালো তাদের ক্ষেত্রে। যদি কোনো কারণে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয় তখন এটা রিঅ্যাক্টিভেশন হবে এবং সেকেন্ডারি টিউবারকুলোসিস হয়ে যাবে। এবং সেকেন্ডারি টিউবারকুলোসিস অনেক সময় প্রোগ্রেসিভ হয়ে যেতে পারে, ম্যাসিভ হেমাটোজেনাস ডিসেমিনেশন হয়ে এটা মিলিয়ারি টিউবারকুলোসিস হয়ে যেতে পারে। এবং সেকেন্ডারি টিউবারকুলোসিসের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা লোকালাইজড লাং ডিস্ট্রাকশন করে এবং ক্যাভিটি তৈরি করে। এখানে টিবি রিলেটেড কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট ইমেজ দেয়া আছে। দিস ইজ এ পিকচার অফ ক্যাজিয়াস নেক্রোসিস। মাইক্রোস্কোপের নিচে আমরা ক্যাজিয়াস নেক্রোসিসকে যেটা দেখতে পাই, আমরা যেভাবে ডিসক্রাইব করি সেটা হলো অ্যামরফাস গ্র্যানুলার ইওসিনোফিলিক ম্যাটেরিয়াল। ক্যাজিয়াস নেক্রোসিস এটা হলো একটা গ্রস টার্মিনোলজি, খালি চোখে আমরা দেখতে পাই। মাইক্রোস্কোপের নিচে কিন্তু আমরা ক্যাজিয়াস নেক্রোসিস দেখতে পাই না, আমরা যেটা দেখতে পাই সেটা হলো অ্যামরফাস গ্র্যানুলার ইওসিনোফিলিক ম্যাটেরিয়াল। এখানে যে সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সব জায়ান্ট সেল। দিস ইজ হাই পাওয়ার ভিউ কন্টেইনিং মাল্টিপল নিউক্লিয়াই, এবং এগুলোকে আমরা বলি ল্যানহ্যান্স টাইপ জায়ান্ট সেল। And this is a picture of miliary tuberculosis of spleen containing multiple millet-shaped nodules. And this is Jill Nielsen staining showing slender carved rod. So টিবির ক্লিনিক্যাল ফিচার আমার মনে হয় সবাই আপনারা জানেন, এটা ডিটেইলস তেমন কিছু বলার নাই।
শুধু একটা জিনিস আপনাদের মাথায় রাখা প্রয়োজন, আমরা কিন্তু এখন পালমোনারি টিউবারকুলোসিসের চেয়ে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস অনেক বেশি পাচ্ছি, পার্টিকুলারলি লিম্ফ নোড টিউবারকুলোসিস। সো লিম্ফ নোড টিউবারকুলোসিস বা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এ কিন্তু টিপিক্যাল ফিচারগুলো নাও থাকতে পারে, ইনক্লুডিং ফিভার। একটা লিম্ফ নোড টিউবারকুলোসিসের পেশেন্ট কিন্তু কোনো ফিভারের হিস্ট্রি ছাড়াও প্রেজেন্ট করতে পারে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। সো ল্যাবরেটরিতে আমরা কিভাবে ডায়াগনোসিস করি টিউবারকুলোসিস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যদি কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পিবিএফ করি, আমরা পেশেন্টের লিম্ফোসাইটোসিস পাবো, বিকজ দিস ইজ এ ক্রনিক ইনফ্লামেশন। লিম্ফোসাইটোসিস, পেশেন্ট আমরা ইএসআর রেস্ট পাবো, এটা 50, 60, 70, 80 এরকম হতে পারে। পেশেন্টের আমরা এনিমিয়া পাবো, এবং মোস্ট অফ দি টাইম দিস এনিমিয়া ইজ এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। আমরা যদি চেস্ট এক্সরে করি, চেস্টে আমরা প্লুরাল ইফিউশন পেতে পারি, কনসলিডেশন পেতে পারি, কোলাপস পেতে পারি, অনেক কিছু পেতে পারি। আমরা রিসেন্টলি একটা টেস্ট করি, সেটা হলো অ্যাডিনোসিন ডি অ্যামাইনেজ। এখন এই টেস্টটা চেস্ট স্পেশালিস্টরা খুব ইউজ করেন, অ্যাডিনোসিন ডি অ্যামাইনেজ। এটা সাধারণত আমরা ফ্লুইডকে, প্লুরাল ফ্লুইডের মধ্যে এডিএ দেখি, এবং টিউবারকুলোসিস হলে এডিএ রেস্ট হয়। আমরা মন্টু টেস্ট করতে পারি বা টিউবারকুলিন টেস্ট। অ্যাকচুয়ালি দিস ইজ এ স্ক্রিনিং টেস্ট, এটা কিন্তু কনফার্মেটরি টেস্ট না, এটা অনেক সময় ফলস পজিটিভ হতে পারে, ফলস নেগেটিভও হতে পারে। আমরা স্পুটাম এফবি করতে পারি, জিন লেনসেন স্টেইন করতে পারি, এবং আমরা কালচার করতে পারি বাই লোয়েনস্টেইন জেনসেন মিডিয়া। ইট রিকোয়ার 6 to 8 উইক। আমাদের কিন্তু 6 থেকে 8 সপ্তাহ বসে থাকার সময় নাই। এখন কিছু লিকুইড মিডিয়া যেমন ব্যাকটেক মিডিয়া, এটার মাধ্যমে কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যেই কালচার করা সম্ভব। এবং আমরা এখন যেটা ব্যবহার করতেছি সেটা হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পিসিআর করে আমরা টিবি ডায়াগনোসিস করতে পারি। এটা স্পুটামে করা যায়, বডি ফ্লুইডে করা যায়, লিম্ফ নোডের অ্যাসপিরেটের মধ্যে করা যায়। এবং এই পিসিআর টেস্টটাকে আমরা বলি জিন এক্সপার্ট টেস্ট। এবং এটার সুবিধা হচ্ছে এটা তো টিবি ডায়াগনোসিস করতে পারে, এর সাথে সাথে টিবির যে ড্রাগ রেজিস্ট্যান্স, পার্টিকুলারলি রিফাম্পিসিন ড্রাগ রেজিস্ট্যান্স, সেটাও কিন্তু জিন এক্সপার্ট টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করা সম্ভব। সো ডায়াগনোসিসের মধ্যে একটা জিনিস বাদ পড়েছে, সেটা হলো আমরা এফএনএসি করি। যদি লিম্ফ নোড, কারো লিম্ফ নোডে টিউবারকুলোসিস থাকে, সেটা কিন্তু এফএনএসি করে ডায়াগনোসিস করা যায়। এই জিনিসটা আমার এই স্লাইডে বাদ পড়েছে। সো এফএনএসি, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিং টিউবারকুলোসিস। সো টিউবারকুলোসিস, লিম্ফ নোডের টিউবারকুলোসিস টিপিক্যালি এরকম একটা প্রেজেন্টেশন হয়। আমরা লিম্ফ নোড গুলো 3-4টা লিম্ফ নোড একটার সাথে আরেকটা লেগে যায়, এটাকে বলি আমরা ম্যাটেড লিম্ফ নোড। দিস ইজ টিপিক্যাল ইন কেস অফ টিউবারকুলোসিস। এখানে লাঙে দেখতে পাচ্ছেন আপনার লাঙে লেশন হয়েছে। and this is অ্যাপল গ্রিন যে মিডিয়াটা, কালচার মিডিয়া, এটাই হলো লোয়েনস্টেইন জেনসেন মিডিয়া ফর কালচারিং টিবি ব্যাসিলাই। এটা হচ্ছে একটা মিলিয়ারি টিউবারকুলোসিসের এক্সরে। এটা হলো মিলেট সিড, ছোট ছোট মিলেট সিডের মতো পুরো লাং জুড়ে আমরা ছোট ছোট নডিউল পাই, এজন্য এটার নাম হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস। আর এটা হচ্ছে মন্টু টেস্ট, এমটি টেস্ট বা টিউবারকুলিন টেস্ট এর ইন্টারপ্রিটেশন। সো টিউবারকুলোসিস বডির যে কোনো জায়গাকে এটা ইনফেক্ট করতে পারে। কোন কোন জায়গায় এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন হয় সেটা কিন্তু আপনাদের জানতে হবে। সো টিউবারকুলোসিসের কমপ্লিকেশন, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। এটার মধ্যে আছে মিলিয়ারি টিউবারকুলোসিস, pleural effusion, TB pneumonia, and other organ involvement, including meningitis, tubercular osteomyelitis. So these are main complications of tuberculosis. So obstructive lung disease, আমার মনে হয় আমরা আজকে অনেক পড়ে ফেলেছি। আমরা আজকে আর সামনে যাব না। আমাদের রেসপিরেটরি সিস্টেম প্যাথোলজির আর দুটো টপিকস বাকি থাকলো, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এন্ড লাং ক্যান্সার। এই দুটো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। সো এই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আশা করি। দিস ইজ অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। সো থ্যাঙ্কস এভরিওয়ান ফর ইউর প্যাশেন্ট হিয়ারিং। আসসালামু আলাইকুম, গুড নাইট।